আসসালামু আলাইকুম। আমি ডক্টর আফিয়া তাসনিম, ঢাকা মেডিকেল কলেজ। এবার ৪৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। জেনেসিস বিসিএস ক্যাডারের পক্ষ থেকে আজকের সংবাদপত্র বিশ্লেষণ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। তো বিসিএস এর প্রিপারেশনের জন্য প্রথমেই আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো লাগবে, নাম্বার 1 আমাদের এক সেট প্রিলিমিনারি বুক লাগবে, এক সেট রিটেন বই লাগবে, আমাদের প্রিলিমিনারির জন্য একটা মডেল টেস্ট বই লাগবে, এবং অবশ্যই প্রিভিয়াস সব বিসিএস কোশ্চেন অ্যানালাইসিস করার জন্য আমাদের একটা প্রিলিমিনারি এবং রিটেন কোশ্চেন ব্যাংক লাগবে, যে কোনো কোশ্চেন ব্যাংক। এবং অবশ্যই আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নিউজ পেপার। 5 নম্বর নিউজ পেপার, এবং এটাই হচ্ছে আমাদের আজকের টপিক। নিউজ পেপারটা আমাদের ইম্পর্টেন্ট কেন? আপনারা সবাই যেটা জানেন যে বর্তমানে কিন্তু বিসিএস এর প্রিলিমিনারি রিটেন দুটোর ভার্সনটাই কিন্তু চেঞ্জ হয়েছে। তো এখন আজকের নিউজ পেপার সেশনে আমি দেখাবো প্রিলিমিনারি, রিটেন এবং ভাইভা তিনটার জন্য আমরা একই সাথে কিভাবে নিউজ পেপারটাকে স্টাডি করব। স্ট্র্যাটেজি ফর স্টাডিং এ টপিক। ধরুন আজকে জেনেসিস বিসিএস কেয়ারে জাতিসংঘ টপিকটা নিয়ে একটা ডিসকাশন হয়েছে, তাহলে আমি আপনাদের জায়গা হলে আমি প্রিপারেশনটা যেভাবে নিতাম, প্রথম কথা আজকের জেনেসিসের জাতিসংঘ ক্লাসটা পুরোপুরি করে আমি বাসায় চলে যাব। নেক্সট আমি যে কাজটা করব সেটা হচ্ছে জাতিসংঘের উপরে প্রিভিয়াস যত কোশ্চেন আছে বোথ বিসিএস অ্যান্ড আদার্স, প্রিলিমিনারি যে কোনো একটা মডেল টেস্ট বই থেকে এমসিকিউ গুলো সব সলভ করব এবং দেখবো যে সেখানে আমার কতগুলো অ্যান্সার কারেক্ট হয়েছে, কতগুলো অ্যান্সার ভুল হয়েছে। দেন আমি যে কাজটা করব, রং অ্যান্সারগুলোকে আমি আলাদা করে মার্ক করব, বইয়ে দাগিয়ে ফেলবো আমি সেটাকে। নেক্সট আমি জাতিসংঘের উপরে প্রিভিয়াস কি কি রিটেন কোশ্চেন আমার এসেছে সেটাও আমি অ্যানালাইজ করব। এবং সব শেষে আমি যে কাজটা করব, আমি অবশ্যই আজকের নিউজ পেপারটা পড়বো এবং দেখব যে আজকের নিউজ পেপারে জাতিসংঘের উপরে কোনো আর্টিকেল এসেছে কিনা। এই 5টা স্টেপ আমাদের বাংলাদেশ এবং আন্তর্জাতিক অ্যাফেয়ার, বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সবকিছুর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং আরো একটা যে কাজটা করতে হবে, আজকে সারাদিনে আমি যা যা পড়েছি সেটা আমাকে অবশ্যই আজকের মধ্যে রিভিশন করে ফেলতে হবে। কিভাবে রিভিশন করতে হবে? যেমন আমি যদি রাত 11টা বা 11:30টায় ঘুমাই, অবশ্যই রাত 10টা থেকে 11টা পর্যন্ত আমি আজকের সারাদিন যা যা পড়েছি পুরো টপিকটা আমি 1 ঘন্টায় রিভিশন করব। এবং অবশ্যই আমি সপ্তাহে একটা দিন রাখবো। কি কারণে? ফুল রিভিশন, মিনিমাম 1 আওয়ার। এই বিগত 1 সপ্তাহে আমি কি কি পড়াশোনা করেছি, মিনিমাম সপ্তাহে একদিন ধরে আমি 1 ঘন্টা টাইম ধরে আমি সেটা পুরোপুরি রিভিশন করব। ইম্পর্টেন্ট নিউজ পেপার অনেকগুলো আছে, এখন আমরা পড়বো কোন কোন নিউজ পেপার। তো আমি প্রথমেই যেটা লিখেছি সেটা হচ্ছে প্রথম আলো। এই নিউজ পেপারটার নাম প্রথমে লেখার রিজনটা কি? প্রথম কথা হচ্ছে যে প্রথম আলোতে নিউজ থাকে সবচেয়ে বেশি। বাংলাদেশে যত নিউজ পেপার আছে, প্রথম আলো, ইত্তেফাক, ইনকিলাব বা আমার দেশ, যত নিউজ পেপার আছে, নয়া দিগন্ত, হোয়াটএভার, প্রথম আলোতে নিউজ থাকে সবচেয়ে বেশি। এবং প্রথম আলোর আন্তর্জাতিক অ্যানালাইসিসটা খুবই ভালো। 3 নম্বরে যেটা আছে অর্থনীতি এবং বাণিজ্য। প্রথম আলোতে অর্থনীতি এবং বাণিজ্য পার্টটা খুব ভালো। এবং 5 নম্বরে হচ্ছে প্রথম আলোর অভিমত বিশ্লেষণ, পৃষ্ঠা 5। প্রথম আলোতে প্রায় প্রতিদিন বা একদিন পরপর 5 নম্বর পৃষ্ঠায় অভিমত বিশ্লেষণ নামে একটা পার্ট দেওয়া থাকে। এই জিনিসটা আমাদের কনসেপশন ক্লিয়ার করার জন্য, প্রিলিমিনারি বিশেষ করে রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর মতামত ও সম্পাদকীয়, এটা অলওয়েজ ইম্পর্টেন্ট। আমার দেশ নিউজ পেপারটা কেন ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট বাংলাদেশের রাজনীতিটা বোঝার জন্য। যেমন আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল রেটরিকটা একটু চেঞ্জ হচ্ছে, তো সেটা বোঝার জন্য আমার দেশ নিউজ পেপারটা ইম্পর্টেন্ট। আর ইংলিশ রিটেনের জন্য একটা ইংলিশ নিউজ পেপার দরকার হয়, সেটা হচ্ছে ডেইলি স্টার। ইংলিশ রিটেন এক্সামে আমাদের মার্কসটা কিন্তু 200 মার্কস থাকে। তো এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের রিটেন স্ট্যান্ডার্ডটা যেরকম হয়, 100 মার্কসের আমাদের দেখা যায় যে আমাদের রিটেনটা অনেক সময় ক্লাস 9-10 স্ট্যান্ডার্ডের হয়ে যায়। তো ডেইলি স্টারের যে লেখার যে স্টাইল, যে লেখার প্যাটার্ন, মানে মোট কথা ওদের গ্রামাটিক্যাল সিস্টেম, ওদের ভোকাবুলারি, সেটা ইংলিশ রিটেনের জন্য সবচেয়ে পারফেক্ট। এখন ইম্পর্টেন্ট টপিক একটা নিউজ পেপারে তো অনেক ইনফরমেশন থাকে, তাহলে আমরা পড়বো কি কি? প্রথম এবং শেষ পৃষ্ঠা পুরোটাই আমাদেরকে পড়তে হবে। মতামত এবং সম্পাদকীয় খুবই ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক, অর্থ বাণিজ্য, প্রথম আলো থেকে অভিমত বিশ্লেষণ এবং সব হেডলাইন। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা নিউজ পেপারটা পড়বো কিভাবে।
সেটা হচ্ছে প্রথম আলো পেপারটা। আমি আজকের পিডিএফটা নিয়ে এসেছি। তাহলে এখন দেখেন প্রথম আলোর ফার্স্ট পেজ এইটা। এখানে কিন্তু অনেকগুলো হেডলাইন দেওয়া আছে। তো এখন প্রথমে যে হেডলাইনটা দিয়ে আমি স্টার্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন 4 শতাধিক, শেষ দিনে উত্তেজনা। আরেকটা কি, ইরানে বিক্ষোভ ঘিরে নিহত বেড়ে 4000, ভিডিওগুলো এআই দিয়ে তৈরি, দ্বৈত নাগরিকত্ব, খেলাপি ঋণ প্রশ্ন, ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব। আচ্ছা, এই পুরো পার্টটা কিন্তু একসাথে বলতে গেলে। তো এই পার্টটা আমি কিভাবে পড়েছি সেটাই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, জাতীয় নির্বাচন, এবং প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে, যে কোনো নিউজ পেপার যেটাই আমি ফার্স্ট পেজ হোক, সেকেন্ড পেজ হোক, থার্ড পেজ হোক, হেডলাইন কিন্তু আমাদেরকে সবগুলো পড়ে ফেলতে হবে। এখন বিষয়টা কি, রিটেন এবং ভাইভা দুইটার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি জাস্ট আমার ইম্পর্টেন্ট দাগানো পার্টগুলো দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমার এখানে যা কিছু দাগানো আছে, এখানে রেড মার্ক করা যা কিছু লেখা আছে সবই ইম্পর্টেন্ট। নেক্সট যেটা ইয়েলো কালার দিয়ে আমি যা মার্ক করে রেখেছি সে সবগুলোই কিন্তু প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট। এবং রিটেনের জন্য ইম্পর্টেন্ট কোনটা, কিছু আমি মার্ক করেছি গ্রিন দিয়ে, কিছু মার্ক করেছি আমি পিঙ্ক দিয়ে। তো ইয়েলো কালার কাজে প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট। এখানে আমরা কোনটা পেয়ে যাচ্ছি, গতকাল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল শুনানি শেষ করে ইসি। ওকে ফাইন, 10 জানুয়ারি থেকে শুরু হওয়া আপিল শুনানির শেষ দিন ছিল গতকাল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি সামনে যেহেতু আমাদের 50তম প্রিলিমিনারি পরীক্ষা, প্রার্থীদের আপিল শুনানি অর্থাৎ প্রার্থীদের যে কোন প্রার্থীকে আর কি একটা নির্দিষ্ট আসনে, যেমন ঢাকা 8 আসনে কোন প্রার্থী দাঁড়াবেন এবং তার কোনো ধরনের প্রবলেম আছে কিনা সেগুলো চেক করবেন কারা, সেগুলো চেক করবেন কিন্তু রিটার্নিং কর্মকর্তা। এবং সোজা ভাষায় রিটার্নিং কর্মকর্তাই কিন্তু প্রার্থী বাছাই করবেন। আর আপিলের ডেটটা কবে করা হয়েছিল, আপিলের ডেটটা সাধারণত একটা নির্দিষ্ট ডেট থাকে না, দেখা যায় যে 1 সপ্তাহ বা 7 থেকে 10 দিন এই রকমের একটা টাইম থাকে। 10 থেকে 18 জানুয়ারি ছিল এই আপিলের ডেট। এই এবং অবশ্যই আমাদেরকে জানতে হবে বর্তমানে আমাদের প্রধান নির্বাচন কমিশনারকে, খুবই ইম্পর্টেন্ট। এটা শুধু বিসিএস না, যে কোনো চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে AMM নাসির উদ্দিন। এখন দেখেন আমাদের জাতীয় নির্বাচন, এটা কততম জাতীয় নির্বাচন, এটা হচ্ছে আমাদের 13তম জাতীয় নির্বাচন। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রধান নির্বাচন কমিশনার তিনি কততম নির্বাচন কমিশনার, তিনি হচ্ছেন 14তম নির্বাচন কমিশনার। এই এখন আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। যে দুটা বিষয় আমি মার্ক করেছিলাম একদম প্রথমেই, নাম্বার 1 বাংলাদেশের ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তিদের জন্য জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বৈধতা সংক্রান্ত বিধান। তো প্রথম স্লাইডে কোন জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে, একটা হচ্ছে দ্বৈত নাগরিকত্ব এবং আরেকটা হচ্ছে ঋণ খেলাপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে এবং সংবাদ সম্মেলনেও আবার কি নিয়ে কথা হয়েছে, ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব। এখন এই জিনিসটা নিয়ে প্রবলেমটা কি, দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি প্রসঙ্গ, ঋণ খেলাপি, ছাত্রদল সভাপতি এটসেট্রা। এখন দেখেন ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিষয়টা কি, ঋণ খেলাপি সম্পর্কে কি বলা হয়েছে, অর্থাৎ চাইলেই যে একজন ব্যক্তি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে বিষয়টা কিন্তু সেভাবে হতে পারে না। কেন হতে পারে না, এই জিনিসটা ডিপেন্ড করবে নাম্বার 1 আমাদের বাংলাদেশের সংবিধান এবং নাম্বার 2 আমাদের আরপিও বা রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার 1972 এর উপরে। তাহলে একজন ঋণ খেলাপি ব্যক্তি কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন? এখন চলেন আমরা দেখে আসি। আরপিওর অনুচ্ছেদ 12(1) অনুসারে 2008 সালের যে সর্বশেষ সংবিধান সেই অনুযায়ী কোনো ব্যক্তি যদি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা সরকারের নিকট খেলাপি ঋণ গ্রহীতা হন তবে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, নাম্বার 1। এবং এক্ষেত্রে কিছু শর্ত আছে। কি বলা হয়েছে, খেলাপি অবস্থাটা কখন হতে হবে, যখন মনোনয়নপত্র দাখিলের সময় হতে হবে, ঠিক সেই অবস্থায় তাকে খেলাপি হতে হবে। যদি এমন হয় যে আমি ঢাকা 8 আসন থেকে নির্বাচনে দাঁড়াতে, ঢাকা 8 বা ঢাকা 11 আসন থেকে আমি নির্বাচনে দাঁড়াতে যাচ্ছি, আমার মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে আগামী 25 জানুয়ারি, কিন্তু আমার ঋণ খেলাপি অবস্থাটা বিদ্যমান ছিল 24 জানুয়ারিতে, আমি আমার উপর যত ঋণ ছিল সব আমি
সব ঋণ আমি শোধ করে ফেলেছি, কাজেই তখন কিন্তু আমার উপর কোনো খেলাপি অবস্থা থাকবে না। সেকেন্ড, মনোনয়নপত্র দাখিলের আগে ঋণ পুনঃতফসিল বা ঋণ পরিশোধ করলে অযোগ্যতাটা কেটে যাবে। এটা হচ্ছে সেকেন্ড কথা। এখন আসেন সেখানে কি বলা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব ঋণ খেলাপি প্রসঙ্গে কি বলা হয়েছে? সংবিধান অনুযায়ী কনফিউশনটা যেখানে, সেটা হচ্ছে কয়েকজন বলছেন, এনসিপি জামাত এবং আরো কয়েকটা পলিটিক্যাল পার্টির নেতারা বলছেন যে কয়েকজন ঋণ খেলাপিকে নাকি সত্যি মনোনয়নপত্র দেওয়া হয়েছে। আবার কাউকে বলা হয়েছে যে দ্বৈত নাগরিকত্বের অধিকারী কয়েকজনকেও নাকি মনোনয়নপত্র দেওয়া হয়েছে। এখন বিষয়টা কি, সংবিধান অনুযায়ী কি বলা হয়েছে? দ্বৈত নাগরিক হলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন। আবার বাছাইয়ে বৈধ হলেও বেশ কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল হয়েছিল। এক্ষেত্রে ইসি এ ধরনের আপিলগুলোর সিদ্ধান্ত দিয়েছে। ইসির মূল বিবেচ্য বিষয়টা কি, কেন দেওয়া হয়েছে? সংশ্লিষ্ট প্রার্থী মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের আগে, অর্থাৎ 29 ডিসেম্বরের আগে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করার জন্য আবেদন করেছেন কিনা। তাহলে দেখেন, তার হয়তো দ্বৈত নাগরিকত্ব এখনো আছে, কিন্তু 29 ডিসেম্বরের আগে যারা আবেদন করেছেন তাদের উপর প্রার্থিতাটা বৈধ ঘোষণা করা হয়েছে। এইটা হচ্ছে ইসির বক্তব্য। আর ঋণ খেলাপি নিয়ে এখন পর্যন্ত ইসির কোনো বক্তব্য এভাবে ক্লিয়ার কাট দেওয়া হয় নাই। আশা করি সেটা আগামী 2-3 দিনের নিউজ পেপারে আমরা পেয়ে যাব। দ্যাটস ইট। এই জিনিসটাই আমি এখানে নিয়ে এসেছি। দ্বৈত নাগরিকত্বধারী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়টা কি, অনুচ্ছেদ 66(2) অনুযায়ী কি বলা হয়েছে? কোনো ব্যক্তি যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন বা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা করেন, তবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্য হবেন না। অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব থাকা নিজেই একটা অযোগ্যতা। সেকেন্ড, সংসদ নির্বাচনে অংশ নিতে হলে বিদেশি নাগরিকত্ব পরিত্যাগ করতে হবে। এবং এই জিনিসটাই কিন্তু ইলেকশন কমিশন বলেছে যে বিদেশি নাগরিকত্ব যে পরিত্যাগ করা হবে, এই অ্যাপ্লিকেশনটা যারা করেছে, এখনো বিদেশি নাগরিকত্ব থাকা সত্ত্বেও পরিত্যাগ করার অ্যাপ্লিকেশনটা যারা করেছেন তাদেরকে কিন্তু ইতোমধ্যেই মনোনয়নপত্র দেওয়া হয়েছে। এবার আমি চলে আসছি সেকেন্ড পেজে। আমাদের ফার্স্ট পেজটা কিন্তু এখানে শেষ, এখন আমি সেকেন্ড পেজে চলে আসছি। সেকেন্ড পেজে কি দেওয়া আছে? এখন দেখেন, সেকেন্ড পেজে কিন্তু আরো অনেকগুলো হেডলাইন দেওয়া আছে। এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে যে সেকেন্ড পেজ থেকে ইম্পর্টেন্ট হেডলাইন কোনগুলো। নাম্বার 1, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ, এবং এই পুরো প্যারাটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। আরেকটা কি, 27 আসনে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন 4 শতাধিক, এটা আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। আমাদের প্রথম পৃষ্ঠার প্রথমে যে আর্টিকেলটা ছিল সেটা অলরেডি এটার ডিটেলসটা দেওয়া আছে। আরেকটা কি আছে, হ্যাঁ ভোট সমর্থনে প্রধান উপদেষ্টার অবস্থান স্পষ্ট, গণভোটে হ্যাঁ ভোট দিতে সরকার শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালাবে। অভিযোগ জামাতের কি অভিযোগ? এই ফার্স্ট প্যারাটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এখন আসেন এমসিকিউ এর জন্য এখানে কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ, তো আমরা কি জানি আজকে হচ্ছে 19 জানুয়ারি। জিয়াউর রহমান তিনি জন্মগ্রহণ করেছিলেন কবে? 1936 সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে। আর পরবর্তীতে 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব হয়। 1978 সালের 1 সেপ্টেম্বর তিনি বিএনপির প্রতিষ্ঠা করেন। বিএনপি 3 বার রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়। এই পুরো প্যারাটা এবারে এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নট অনলি 50তম ছাড়াও 51তম বা অন্যান্য প্রাইমারি বা আপনারা অন্য যে কোনো ধরনের জবের জন্য যদি আপনারা অ্যাপ্লাই করেন সেটা। 27 আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, এখানে কোন বিষয়টা ইম্পর্টেন্ট? এখানে ইম্পর্টেন্ট হচ্ছে, দেখেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্য। এইটা এখন আমি কেন বললাম, কারণ প্রথমে আমরা কি জানতাম, এনসিপি কিন্তু জামাতে ইসলামীর সাথে যোগ দিয়েছে। তাহলে জামাতে ইসলামীর নেতৃত্বাধীন, প্রথমে আমরা জানতাম যে 10 দলীয় নির্বাচনী ঐক্য হয়েছে।
তারপরে সেটা কি হলো? তারপরে সেটা হলো 11 দলীয় জোট। এখন আবার 11 দলীয় জোট আবার ক্যান্সেল হয়ে পুনরায় এখন 10 দলীয় জোট হয়ে গিয়েছে। এই জন্য এই জিনিসটা আমি এখানে উল্লেখ করেছি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে হ্যাঁ ভোট সমর্থনে প্রধান উপদেষ্টার অবস্থান স্পষ্ট। ওকে, গণভোট নিয়ে গত কয়েকদিন ধরে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। আলোচনা সমালোচনার বিষয়টা হচ্ছে যে গণভোটে গভর্নমেন্ট কি করছে, আমাদের অন্তর্বর্তীকালীন প্রধান সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার পক্ষ থেকে এবং প্রেস সেক্রেটারি মোহাম্মদ শফিকুল আলম ওনার পেজ থেকেও কিন্তু রেগুলার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। এখন আমরা যেটা জানি, গণভোটে কি কি উল্লেখ করা থাকে? গণভোটে হয় হ্যাঁতে ভোট দিতে হয়, নয়তো নাতে ভোট দিতে হয়, যে কোনো একটা। এখন প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে ক্লিয়ার কাট হ্যাঁতে ভোট দেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করছেন, সেটা কতখানি আইনসঙ্গত? এটা নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে নিউজ পেপারে ব্যাপক লেখালেখি হচ্ছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কি। তাদের কাজ হচ্ছে সুষ্ঠুভাবে একটা নির্বাচন অনুষ্ঠান করা। তাহলে তাদের পক্ষে কি হ্যাঁ বা না, জনগণ কিসে ভোট দিবে সেটাতে ইনফ্লুয়েন্স করার পাওয়ারটা কি আসলে, অথরিটিটা কি আসলে তাদের আছে? এইটা নিয়েই মূলত এইখানে কথাবার্তাটা বলা হয়েছে। এখন হ্যাঁতে প্রধান উপদেষ্টার অবস্থান স্পষ্ট, অর্থাৎ তারা ক্লিয়ার কাট অন্তর্বর্তী সরকারের বক্তব্য হচ্ছে যে হ্যাঁ, আমাদের হ্যাঁতে অবস্থান করার অথরিটি আমাদের আছে। কেন, সেই জিনিসটা এখন আমি ক্লিয়ার করে দিচ্ছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 2024 সালের 8 জানুয়ারি, 2024 সালের 8 আগস্ট শপথ গ্রহণের পর তারা তাদের 3টা ম্যান্ডেট ঘোষণা করে। 3টা ম্যান্ডেট কি কি? সংস্কার, নির্বাচন এবং বিচার। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আজকের নিউজ পেপারে এই জিনিসটা কিন্তু লেখা ছিল না। এটা আমি আমার একটা ইয়েলো কালারের স্টিকি নোট দিয়ে এখানে আটকে দিয়েছি যেন আপনাদের বোঝার সুবিধা হয়। আপনারা যখন নিউজ পেপার পড়ার সময় যখন দেখবেন যে এখানকার কোনো রিলেটেড টপিক চলে আসছে যেটা আজকের নিউজ পেপারে নেই কিন্তু এটার সাথে রিলেটেড এবং ইম্পর্টেন্ট, তখন আপনারা এভাবে স্টিকি নোট দিয়ে সেটাকে আটকে রাখতে পারেন। তো এখন বিষয় হচ্ছে 3টা ম্যান্ডেট তো আমরা জানি, সংস্কার, বিচার, নির্বাচন, এই 3টা। কিসের সংস্কার? এখন আমাদের গণভোটের বিষয়টা হচ্ছে কিসের উপরে গণভোট হবে? এটা হচ্ছে আমাদের সাংবিধানিক সংস্কারের উপর গণভোট। তো অন্তর্বর্তী সরকার নিজে যেহেতু সংস্কার নিয়ে এতগুলো কাজ করেছেন, 11টা সংস্কার কমিশন আমাদের গঠন করা হয়েছে এবং গণভোটের যে 4টা পার্ট আমরা দেখেছি, 4টা পার্টি হচ্ছে সাংবিধানিক সংস্কার নিয়ে। তো সেই প্রেক্ষিতে এই সংস্কারের পক্ষে অবস্থান না নেওয়ার পরামর্শ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যকে ভুলভাবে বোঝার শামিল। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গণভোটে হ্যাঁ ভোট দিতে প্রচার চালাতে পারে। এই বিষয়টাই নির্দিষ্ট ভাষায়, পত্রিকার ভাষায় এখানে উল্লেখ করা হয়েছে। আপনারা পুরোটা রিডিং দিলেই বুঝবেন। আর হ্যাঁ ভোট দিতে গভর্নমেন্ট আরো কি করছে? শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হচ্ছে। এই এখন আসেন অভিযোগ জামাতের এই পার্টটাতে কি ইম্পর্টেন্ট। আপনাদের সামনে যাদের যাদের 46তম ভাইভা আছে বা সামনের 50তম প্রিলিমিনারির জন্য, এই দুটো প্যারাই কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। যেমন জামাতের আমিরের নাম কি, নায়েবে আমিরকে, সেক্রেটারি জেনারেলকে, সহকারী সেক্রেটারি জেনারেলকে, এবং পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, মানে সব উপদেষ্টাদের নাম, ফাউজুল কবির খান। এটা জাস্ট এমসিকিউ, এই জন্য আমি এটা এভাবে দাগিয়ে রেখেছি। এখন আসেন, তো অলরেডি সেকেন্ড পেপারে আমাদের মানে পেপারের সেকেন্ড পেজে কি কি ইম্পর্টেন্ট সেটা আমি আশা করি সবাইকে বুঝিয়ে দিতে পেরেছি অলরেডি। নেক্সট পার্টে আমি এখন চলে যাচ্ছি। এটা হচ্ছে থার্ড পেজের সবগুলো হেডলাইন দেখে আমরা বুঝতে পারছি যে এখানে আসলে তেমন ইম্পর্টেন্ট কোনো কিছু টপিক নাই। সো আমি ফোর্থ পেজে চলে যাচ্ছি। এখন ফোর্থ পেজে কি আছে? ইরানে বিক্ষোভ। এটা ফার্স্ট পেজে অলরেডি আমি একবার দাগিয়েছি।
এখন এখান থেকে আমি আবার চলে আসছি, ইরানে বিক্ষোভ, নিহত বেড়ে 5,000। তো আমরা কি জানি, অর্থনৈতিক অসন্তোষ থেকে কিন্তু ইরানের বিক্ষোভটা শুরু হয়েছে। বিক্ষোভটা শুরু হয়েছে কবে? 28 ডিসেম্বর বিক্ষোভটা শুরু হয় এবং 8 জানুয়ারি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এটার ডিটেলসটা আবার কোথায় আমরা পাচ্ছি? এটার ডিটেলসটা পাচ্ছি আমরা 4 নম্বর পৃষ্ঠায়। এখন দেখেন, ইরানে বিক্ষোভ হবার ফলে কি হয়েছে। এই যে সবচেয়ে বেশি সংঘাতের ঘটনা ঘটেছে কোথায়? উত্তর পশ্চিমে ইরানের কুর্দিশ অঞ্চলে। এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা মানবাধিকার সংস্থা আছে, HRANA। এই জিনিসটা কিন্তু আপনাদের প্রিলিমিনারিতে আসতে পারে যে HRANA কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা, যুক্তরাষ্ট্র বা USA। দিস ইজ ইম্পর্টেন্ট। আর এই পার্টটা জাস্ট রিডিং দেওয়ার জন্য এটাও আমি এখনো মেনশন করিনি এখানে। 5 অভিমত বিশ্লেষণ। আচ্ছা, আমি সবসময় বলেছি যে প্রথম আলোর 5 নম্বর পৃষ্ঠায় যে অভিমত বিশ্লেষণটা দেয়, এই জিনিসটা আপনাদের রিটেন বা এবং ভাইভার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তবে প্রতিদিন যে ইম্পর্টেন্ট টপিক দেয় বিষয়টা কিন্তু তা না। যেমন আজকের আমাদের হেডিংটা হচ্ছে ক্ষমতায় গেলে মানুষ কেন বদলে যায়। এটা আসলে জাস্ট একটা রিডিং দিলেই হয়ে যাবে, এখানে আসলে আমার বোঝার কিছু নাই এবং এই কারণে আমি এটা উল্লেখও করিনি, কোনো দাগাইও নি। 6 নম্বর পৃষ্ঠা, এখানেও কোনো ইম্পর্টেন্ট টপিক দেওয়া নাই। আমি 7 নম্বর পৃষ্ঠায় চলে যাচ্ছি। কি দেওয়া আছে 7 নম্বর পৃষ্ঠায়? এই একটা পার্ট, নাহিদ পাটোয়ারি সহ বেশ কয়েকজন প্রার্থীকে শোকজ। আচ্ছা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এটা কেন ইম্পর্টেন্ট সেটাই এখন আমি এক্সপ্লেন করব। প্রথমে আমি চলে আসি যে হেডলাইনটা দেখে আমরা কি বুঝতে পারছি। হেডলাইনে কি বলা আছে? হেডলাইনে বলা হচ্ছে শোকজ। শোকজ জিনিসটা কি? শোকজটার মানে হচ্ছে কারণ দর্শাও নোটিশ। এখন কথা হচ্ছে শোকজ অর্থাৎ কারণ দর্শাও। নাহিদ পাটোয়ারি সহ কয়েকজনকে বলা হয়েছে, নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। তারা কারা? ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম, জাতীয় এনসিপির আহ্বায়ক, এবং মুখ্য সমন্বয়ক ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। শোকজ করেছে কারা? শোকজটা করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। দিস ইজ ইম্পর্টেন্ট। অর্থাৎ শোকজ করার রাইটটা কাদের? নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। তারাই যে কোনো নির্বাচনী প্রার্থীকে শোকজ করতে পারে। কেন শোকজটা কেন করা হয়েছে সেটাই এখন দেখা যাচ্ছে। ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার জনাব শরফুদ্দিন আহমদ চৌধুরী শহরের সব বিলবোর্ড অপসারণ করতে সশরীরে উপস্থিত হয়ে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে। এখন এইটা নিয়ে বিষয়টা কি কি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন? নাম্বার 1, প্রচার সময় শুরুর আগেই ব্যানার বিলবোর্ড টানানো এবং ভোট চাওয়ার অভিযোগ। ব্যানার বিলবোর্ড টানানো অলরেডি এটা পাওয়া গিয়েছে। আরেকটা কি? ধর্মীয় অনুষ্ঠানে ভোট চাওয়ার ভিডিও, গাড়িতে নির্বাচনী প্রচারণা সংবলিত পতাকা, দোকানে নিজের ছবি ও প্রচারণা সংবলিত ক্যালেন্ডার। এই প্রত্যেকটা বিষয় নির্বাচনী আচরণবিধির এগেইনস্টে। কেন এই প্রত্যেকটা বিষয় নির্বাচনী আচরণবিধির এগেইনস্টে? এখন আমি নেক্সট পার্টে চলে যাচ্ছি, এটাই এক্সপ্লেন করব। দেখেন, 13শ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, আমরা এখানে কি কি পেয়েছি? এটার তফসিলটা ঘোষণা করা হয়েছে কবে? এটার তফসিল ঘোষণা করা হয়েছে 11 ডিসেম্বর। এখানকার প্রত্যেকটা ইম্পর্টেন্ট কিন্তু আপনাদের আসন্ন 50তম প্রিলিমিনারি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। 11 ডিসেম্বর তফসিল ঘোষণা করেছে কে? নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন। তারপর প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ কবে ছিল? 29 ডিসেম্বর। দেন প্রার্থীদের আপিল শুনানি, যেটা আমি আজকে প্রথমেই ডিসকাস করে দিলাম। আজকের প্রথম আলো পত্রিকার প্রথম পৃষ্ঠার একদম প্রথম যে আর্টিকেলটা, সেইটা 10 থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ কবে? 20 জানুয়ারি, মানে আগামীকাল। প্রতীক বরাদ্দ করা হবে কবে? 21 জানুয়ারি। এবং নির্বাচনী প্রচার শুরু 22 জানুয়ারি। এই 22 জানুয়ারিকে নিয়েই যত কাহিনী হয়েছে। তাহলে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটটা হবে কবে? 12 ফেব্রুয়ারি। এইবার আসেন, নির্বাচনী প্রচার শুরু হওয়ার ডেটটা ইলেকশন কমিশন কবে দিয়েছে? 22 জানুয়ারি। কিন্তু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কথা কেন বলা হয়েছে? কারণ তারা অলরেডি
22 জানুয়ারির আগেই ব্যানার বিলবোর্ড টানানো এবং ভোট চাওয়া, এই দুটো কাজ কয়েকজন প্রার্থী অলরেডি শুরু করে দিয়েছেন এবং এই কারণে তাদেরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি নোটিশ প্রদান করেছে। সেই নোটিশটা হচ্ছে এই শো কজ নোটিশ। এখন এই ক্ষেত্রে এনসিপির বক্তব্যটা কি? এনসিপির বক্তব্যটা হচ্ছে তাদের ব্যানারটা কিসের উপর টানানো হয়েছে? গণভোটের হ্যাঁ এর পক্ষে থাকুন। এখন এনসিপির বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের এনসিপিতে ভোট দিন, এই ধরনের কোনো ব্যানার আমরা টানাইনি। আমাদের ব্যানারটা কিসের উপর টানানো হয়েছিল? আমরা ব্যানার টানিয়েছি গণভোটের উপরে, অর্থাৎ শাপলাকলির মার্কায় ভোট দেওয়ার কোনো প্রচারণা সেখানে ছিল না। এটা হচ্ছে এনসিপির বক্তব্য। বাকিটা আপনাদের রিডিং পড়ে নিলেই হয়ে যাবে। আর এখানে লাস্ট পার্টটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এটা আমি অলরেডি সুন্দর করে পরের স্লাইডে নোট করে দিয়েছি। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তা, আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ টপিক। তাহলে প্রতীক বরাদ্দ করেন কারা? রিটার্নিং কর্মকর্তা। 22 জানুয়ারি শুরু হবে নির্বাচনী প্রচারণা, ভোট হবে আগামী 12 ফেব্রুয়ারি। তাহলে দেখেন রিটার্নিং কর্মকর্তার কতগুলো ইম্পর্টেন্ট কাজ আমরা পেলাম। একটা আমরা পেয়েছি একটা হচ্ছে প্রার্থীদের মনোনয়ন, যেটা পেয়েছি আমরা প্রথম পৃষ্ঠায়। আর তারপর ষষ্ঠ পৃষ্ঠায় আমরা কোনটা পেয়ে গেলাম? এখানে যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে প্রতীক বরাদ্দ। মনোনয়ন এবং প্রতীক, এই দুইটা কাজই করছেন কারা? দুইটা কাজই করছেন আমাদের রিটার্নিং অফিসাররা। এবং রিটার্নিং অফিসার হিসেবে কারা কাজ করছেন? এই যে রিটার্নিং কর্মকর্তা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমদ চৌধুরী, তিনি এই শোকজটা করেছেন। ছয় নম্বর পৃষ্ঠায় চলে গেলাম, শেষ আমাদের 7 নম্বর পৃষ্ঠা, এখানেও কোনো টপিক নাই। 8 নম্বর পৃষ্ঠা মতামত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। এবং আজকে আপনাদের যে টপিকটা আমি সবচেয়ে বেশি সময় নিয়ে পড়াবো সেটা হচ্ছে এই মতামত টপিকটা। কোন জিনিসটা সবচেয়ে বেশি সময় নিয়ে পড়াবো? সুষ্ঠু নির্বাচনী নয়, অর্থনৈতিক শৃঙ্খলাও ফেরাতে হবে। ঢাকার 7 কলেজ, প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়, কি আছে? ঢাকার 7টি, আমি আগে লেস ইম্পর্টেন্ট টপিকটা আমি আগে শেষ করে ফেলছি, তারপর আমি ইম্পর্টেন্ট টপিকে যাচ্ছি। ঢাকাতে যে সরকারি 7টা বড় কলেজ, সেই সবগুলোকে নিয়ে ঢাকার সরকারি 7টা বড় কলেজ, সেটা নিয়ে আমরা একটা বিশ্ববিদ্যালয় গঠন করার প্ল্যান করেছি। বিশ্ববিদ্যালয়টার নাম কি হবে? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ডিসিইউ। এই জিনিসটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপরে কিন্তু বরাবরই 1 নম্বর থাকে মিনিমাম, তো সেখানে এই জিনিসটা আসতে পারে। ফিলিস্তিনের যুদ্ধবিরতি কোন যুদ্ধবিরতি? এটা আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সাথে, যখন আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর স্লাইডে যাব, সেটার সাথে ডিসকাস করে আপনাদেরকে বুঝিয়ে দেব। এখন আসেন, সুষ্ঠু নির্বাচনী নয়, অর্থনৈতিক শৃঙ্খলাও ফেরাতে হবে, এই পার্টটা কেন এত বেশি ইম্পর্টেন্ট? এই একটা মাত্র আর্টিকেলে যে পরিমাণ ডাটা এবং যে পরিমাণ ইনফরমেশন দেওয়া হয়েছে, এই একটা মাত্র আর্টিকেল দিয়ে আমি আজকে আপনাদেরকে এক্সপ্লেন করে দিব যে নিউজ পেপার আসলে কিভাবে রিটার্নের জন্য দাগাতে হয় এবং নিউজ পেপার থেকে কিভাবে আসলে আমরা ইনফরমেশন রিটার্ন খাতায় ইনক্লুড করব। বোর্ডটা কি দেখা যাচ্ছে? ক্লিয়ার কাট? যদি দেখা যায় একটু কাইন্ডলি সবাই একটু রেসপন্স করবেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে সেটাও আপনারা বলতে পারেন। ওকে, এখন দেখেন, সুষ্ঠু নির্বাচনী নয়, অর্থনৈতিক শৃঙ্খলাও ফেরাতে হবে, এটা কাকে বলা হয়েছে? লিখেছেন কে? লিখেছেন হচ্ছে আমাদের মাননীয় নির্বাহী পরিচালক সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ। সিপিডির এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব ফাহমিদা খাতুন। কি ব্যাপার? সিপিডির এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব ফাহমিদা খাতুন, তিনি আজকের আর্টিকেলটা প্রথম আলো পত্রিকায় লিখেছেন। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে কি দিয়ে উনি স্টার্ট করেছেন? বিগত 15-16 বছরে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিটা কেমন হয়েছিল, এখানে কয়েকটা পয়েন্ট তিনি উল্লেখ করেছেন। কি কি পয়েন্ট? নাম্বার 1, বিরোধী দলের অংশগ্রহণের অভাব। নাম্বার 2, ভোট কারচুপি।
নাম্বার 3, আনুষ্ঠানিক ভোট আয়োজন। নাম্বার 4, রাজনীতিতে মানুষের আগ্রহ কমেছে। নাম্বার 5, জবাবদিহিতা দুর্বল হয়েছে। এবং নাম্বার 6, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা নষ্ট হয়েছে। আচ্ছা, তাহলে এই সব 6টা পয়েন্ট দেখে আমরা কি বুঝলাম? এই 6টা পয়েন্ট কিন্তু একদম ডিরেক্টলি অর্থনৈতিক শৃঙ্খলা রিলেটেড কিন্তু না। এক নজরে বিগত 15-16 বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কি কি ক্ষতি হয়েছে সেটাই এই 6টা পয়েন্টে উল্লেখ করা হয়েছে। নেক্সট, এখন তিনি শুরু করেছেন অর্থনৈতিক পরিস্থিতি। এখান থেকে আমাদের মেইন আর্টিকেল স্টার্ট। তাহলে যদি আমাদের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি কেমন সেই সংক্রান্ত যদি কোনো অ্যানালিটিক্যাল কোশ্চেন আসে, সেক্ষেত্রে আমরা কি কি করব? বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দেখেন কতগুলো পয়েন্ট লেখা হয়েছে, 8টা পয়েন্ট। নাম্বার 1, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক গতি কমেছে। কিভাবে বুঝলাম? নাম্বার 1 হচ্ছে আমাদের প্রবৃদ্ধি কমেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে আমরা কি বোঝাই? যেমন, ঠিক আছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে আমরা বুঝাই এবছর যদি আমার জিডিপি 100 টাকা হয়, আগামী বছর আমার টার্গেট হবে জিডিপি অ্যাটলিস্ট 101 টাকা, যেন আমার মিনিমাম 1% প্রবৃদ্ধি হয়। আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, এই জিডিপি গ্রোথ রেটটা কমে গিয়েছে, এটা একটা। নাম্বার 2, মূল্যস্ফীতি অনেক দিন ধরে উচ্চ পর্যায়ে রয়েছে। আচ্ছা, মূল্যস্ফীতিটা আমাদের স্টার্ট হয়েছে কবে থেকে? আমরা সবাই জানি যে, আমি যদি বেশি ফাস্ট যাই আপনারা কাইন্ডলি একটু রেসপন্স করবেন। মূল্যস্ফীতিটা আমাদের হাই হওয়া শুরু হয়েছে কবে থেকে? 2022 সালের 21 ফেব্রুয়ারি। এই ডেটটা কেন এত বেশি ইম্পর্টেন্ট? 2022 সালের 21 ফেব্রুয়ারি যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধটা শুরু হয়, প্রথমে আমাদের মূল্যস্ফীতিটা বেড়েছিল কবে? আমাদের মূল্যস্ফীতিটা কিন্তু বেড়েছিল একদম 2019-20 সালের দিকে, করোনার সময়। তারপর কিন্তু আমরা মোটামুটি 2021 সালের সময় বাংলাদেশের ফিনান্সিয়াল কন্ডিশনটা একটু স্টেবল হয়ে এসেছিল। 2021 সালে যখনই আমার বাংলাদেশের ফিনান্সিয়াল কন্ডিশনটা একটু স্টেবল হয়ে আসলো, তখনই 2022 সালের 21 ফেব্রুয়ারি শুরু হয়ে গেল, 21 ফেব্রুয়ারি না, 24 ফেব্রুয়ারি শুরু হয়ে গেল। আচ্ছা, 21 না 24, আমি একটু কনফিউজড হয়ে গেছি, এক্সট্রিমলি সরি। আপনারা একটু কাইন্ডলি ডেটটা দেখে নেবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধটা শুরু হয়ে গেল এবং তারপর থেকে আমরা যেটা দেখেছি, মূল্যস্ফীতি কিন্তু অনবরত বেড়ে যাচ্ছে। প্রায় 7%-এর মতো ছিল, তারপর 8, 9, 10, 11, 12 এইরকম আমাদের হয়ে গেছে খাদ্য এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি। ইভেন আমাদের মূল্যস্ফীতি, খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিন্তু 13%ও ছাড়িয়ে গিয়েছিল, অনেকদিন ধরে উচ্চ পর্যায়ে রয়েছে। তারপর কি হয়েছে? ব্যাংক খাত খেলাপি ঋণের ভারে জর্জরিত হয়ে আছে, এটা আমরা সবাই জানি। ঋণ খেলাপি আমাদের অনেক বেশি বেড়ে গিয়েছে। বেসরকারি ও বিদেশি বিনিয়োগ কম। এই যে বিডা গত বছর যে ফরেন এফডিআই অ্যাট্রাক্ট করার জন্য যে একটা সম্মেলন করলো, এই কারণেই করা হয়েছে। 5 নম্বর পয়েন্ট, সরকারি বিনিয়োগ অনেক ক্ষেত্রে অদক্ষ, অপচয়মুখী। তাহলে দেখেন, 3 ধরনের বিনিয়োগ নিয়ে কিন্তু অলরেডি কথা বলা হয়েছে। এইটুকু জাস্ট দুইটা পয়েন্টের মধ্যে অনেক কিছু বলা হয়েছে। কি কি 3 ধরনের বিনিয়োগ? 1, বেসরকারি বিনিয়োগ, 2, বিদেশি বিনিয়োগ, 3, সরকারি বিনিয়োগ। তাহলে বেসরকারি এবং বিদেশি বিনিয়োগে কি সমস্যা হয়েছে? বিনিয়োগটা কম হয়ে গিয়েছে। আর সরকারি বিনিয়োগে কি হয়েছে? সরকারি বিনিয়োগ কিন্তু বেড়েছে, কিন্তু প্রবলেমটা কোথায়? অদক্ষ এবং অপচয়মুখী হয়েছে। 6 নম্বর পয়েন্ট, ঋণ বেড়েছে। 7 নম্বর পয়েন্ট, প্রকৃত আয় কমেছে। 8 নম্বর, কর্মসংস্থান সৃষ্টি অনেক কমে গিয়েছে। এই যার ফলে অর্থনীতির উপর দীর্ঘমেয়াদী চাপ তৈরি হয়েছে। এখন দেখেন, আগামী 12 ফেব্রুয়ারি খুবই ইম্পর্টেন্ট দিন আমাদের জন্য, কারণ আগামী 12 ফেব্রুয়ারিতে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আমাদের গণভোটটা অনুষ্ঠিত হচ্ছে। এখন এই অবস্থায় শুধু নির্বাচন করলেই কি হবে? হবে না। আগামী যে আমাদের যে রাজনৈতিক দলই বিজয়ী হয়ে ফেরত আসুক না কেন, দল বা জোট আমরা যেটাই বলি না কেন, যারা নির্বাচিত হয়ে ফেরত আসবেন, তাদের অর্থনৈতিক শৃঙ্খলা, এই যে এতগুলো চ্যালেঞ্জ আমাদের অর্থনৈতিক পরিস্থিতিতে, এতগুলো চ্যালেঞ্জ আমাদের, সবগুলো চ্যালেঞ্জের মধ্যে তাদেরকে কি পরিমাণ আর কি কি চ্যালেঞ্জ ওনাদেরকে ফেস করতে হবে? মূলত 3টা চ্যালেঞ্জ ওনাদেরকে ফেস করতে হবে। নাম্বার 1 কি? মূল্যস্ফীতি। প্রথমেই আমরা এটা এখানে বলে দিয়েছি, মূল্যস্ফীতি অনেকদিন ধরে উচ্চ পর্যায়ে রয়েছে। এখন দেখেন, মূল্যস্ফীতি নিয়ে কোশ্চেন কিন্তু রিটেনের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, এবং এই জিনিসটা প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট। কি কি সেটাও আমি লিখে দিয়েছি। দেখেন, মূল্যস্ফীতি আমাদের লাস্ট, এখন তো 2026 সালের জানুয়ারি মাস চলছে,
লাস্ট 2025 সালের ডিসেম্বরে আমাদের মূল্যস্ফীতি কত পার্সেন্ট ছিল? 8.49%। এবং 8.49% এটা কিন্তু ডিসেম্বর মাসের গড় মূল্যস্ফীতি। আমাদের খাদ্য মূল্যস্ফীতি কত ছিল? 7.71%। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল 9.13%। আর ইউনাইটেড নেশনস কি বলেছে আমাদের সম্পর্কে? 2025 সালে আমাদের গড় মূল্যস্ফীতি ছিল প্রায় 9%, যেটা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। এবং জাতিসংঘ আরো বলেছে 2026 সালে আমাদের মূল্যস্ফীতিটা কমার একটা সম্ভাবনা আছে। কমে কত পার্সেন্ট হতে পারে? 7.1%। আচ্ছা, এখন মূল্যস্ফীতির সমস্যাটা কি? যেমন রিটেনে যদি এ ধরনের প্রশ্ন আসে, একটু বিগত বছরের মতো একটু বাচ্চা বাচ্চা প্রশ্ন যদি আসে, মূল্যস্ফীতি কাকে বলে, মূল্যস্ফীতির ক্ষতিকর প্রভাব কি কি, মূল্যস্ফীতির কারণ কি, মূল্যস্ফীতির করণীয় কি, প্রত্যেকটা পয়েন্ট এখানে ডিটেলস দেওয়া আছে। মূল্যস্ফীতির ক্ষতিকর প্রভাব কি কি? নাম্বার 1, মানুষের প্রকৃত আয় কমে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে প্রকৃত আয় জিনিসটা কি? প্রকৃত আয় জিনিসটা হচ্ছে ধরুন যে একজন ভদ্রলোক তিনি মাসে আয় করেন 100 টাকা, কিন্তু বর্তমানে মূল্যস্ফীতির কারণে বাজারের যে পরিস্থিতি, তার ফলে তার ব্যয়টা হয়ে যাচ্ছে প্রায় 110 টাকা। তাহলে কি হয়ে যাচ্ছে? তার 10 টাকা মাইনাস হয়ে যাচ্ছে এবং ওনার সঞ্চয়টা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। কাজেই বর্তমানের যে মূল্যের অবস্থা, তার নর্মালি তার ব্যয় হওয়ার কথা ছিল কত টাকা? 90 টাকা, কিন্তু মূল্যস্ফীতির কারণে সেই 90 টাকার প্রোডাক্টের দাম হয়েছে 110 টাকা। তো যেখানে তার 10 টাকা সেভ হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু তার অলরেডি 10 টাকা লস হচ্ছে। এই জিনিসটাকে আমরা বলছি যে প্রকৃত আয় কমেছে। তার আয় কিন্তু 100 টাকাই আছে, কিন্তু 10 টাকা সেভ হওয়ার বদলে তার 10 টাকা লস হচ্ছে। সো তার প্রকৃত আয় কমছে, নাম্বার 1। নাম্বার 2, সঞ্চয় কমছে। এবং মধ্যবিত্ত পরিবারগুলো কি করছে? আমাদের মতো পরিবারেরা শিক্ষা, চিকিৎসা, পুষ্টি এগুলোতে খরচ কমাতে বাধ্য হয়েছে। তার ফলে কি হয়? কতগুলো ক্ষতিকর প্রভাব দেওয়া হচ্ছে? 1, 2, 3, 4। নাম্বার 1, ব্যবসায় অনিশ্চয়তা বাড়ে। খুবই স্বাভাবিক। যেমন আমি ধরলাম যে আমার একটা সাবান উৎপাদন, আমি হয়তো একটা সাবানের ফ্যাক্টরি দিলাম, একটা সাবান উৎপাদন করতে হবে। এখন আমি ধরলাম যে আমার সাবানে ব্যবসায় অনিশ্চয়তা কেন বৃদ্ধি পায়? দেখেন, একটা সাবান উৎপন্ন করতে আমার হয়তো খরচ হচ্ছে, আচ্ছা আমি সবগুলো 100 দিয়ে বুঝাচ্ছি যেন পার্সেন্টেজ ক্যালকুলেট করা ইজি হয়। আমার মোট খরচ হচ্ছে, ধরেন একটা সাবানে আমার হয়তো মোট খরচ হচ্ছে 80 টাকা উৎপাদন করতে, উৎপাদন খরচ। সাবানটা আমি বিক্রি করব 100 টাকায়, এখানে আমার 20 টাকা লাভ। কিন্তু যদি মূল্যস্ফীতি হয়, তাহলে সেই 80 টাকার মানটা ধরেন 95 টাকা হয়ে গেল। মানে টাকার মানটা পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটা টাকার মানটা কিন্তু কমে গিয়েছে। ধরেন 80 টাকার জায়গায় এখন আমার সেটা 95 টাকার মতো হয়ে গেল, এবং যেখানে আমার 20 টাকা লাভ হওয়ার কথা ছিল, সেখানে আমার এখন লাভ হচ্ছে 5 টাকা। অর্থাৎ ব্যবসায় অনিশ্চয়তা বাড়ছে। এর ফলে কি হবে? দীর্ঘমেয়াদে বিনিয়োগ কমছে। খুবই স্বাভাবিক। যদি আমি দেখি যে বারবার টাকার মূল্যমান এভাবে কমে যাচ্ছে, তো সেই ব্যবসায় আমার আর ইন্টারেস্ট থাকবে না। এটা আমি জাস্ট সাবান দিয়ে এক্সাম্পলটা দিলাম, এটা যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে, সাবান, বইপত্র, কলম, পেন্সিল, এটসেট্রা। যার ফলে কি হচ্ছে? টাকার উপর চাপ পড়ছে, টাকার মান কমে যাচ্ছে, এবং সবশেষে অর্থনৈতিক ব্যবস্থার উপর মানুষের আস্থা কমে যাচ্ছে। এই 4টা হচ্ছে মূল্যস্ফীতির ক্ষতিকর প্রভাব। এখন বিষয় হচ্ছে মূল্যস্ফীতির কারণটা কি? মূল্যস্ফীতির কারণ আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি? আমি প্রথমেই যেটা বলেছিলাম, মূল্যস্ফীতিটা আমাদের শুরু হয়েছে কবে থেকে? 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে। করোনার সময়ও মূল্যস্ফীতি হয়েছিল, পরে সেটা আবার স্টেবল হয়েছে। তারপর 2022 সালে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরে যে মূল্যস্ফীতিটা স্টার্ট হয়েছে, সেটা কিন্তু এখন আর কন্ট্রোল হয়নি, এখনো কিন্তু হাই আছে। তাহলে কি কি কারণ বলা হয়েছে? 1, বৈশ্বিক কারণ, এবং নাম্বার 2 হচ্ছে অভ্যন্তরীণ কারণ। বৈশ্বিক কারণে কি কি বলা হয়েছে? 1, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, আমদানি খরচ বৃদ্ধি পেয়েছে, জ্বালানির দাম দীর্ঘদিন কম রাখা হলেও গত কয়েক বছরে অনেক বাড়ানো হয়েছে, সেটাও উৎপাদন খরচ বাড়িয়েছে। তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা কয়টা পাচ্ছি? দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারকে, আগামী নির্বাচিত সরকারকে
যে মেইন যে তিনটা চ্যালেঞ্জ ফেস করতে হবে, এক হচ্ছে মূল্যস্ফীতি, বিনিয়োগ পরিস্থিতি এবং কর্মসংস্থান। তাহলে এখানে দেখেন মূল্যস্ফীতিতে আমরা ক্ষতিকর প্রভাব অলরেডি কয়টা পেয়ে গিয়েছি। এটা কিন্তু আমি আই রিপিট, এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আপনারা কিভাবে নোট করবেন সেটার জন্য। এখানে আরো অনেক পয়েন্ট ইনক্লুড করা যায়, যেহেতু আমি শুধু এই একটা মাত্র টপিক দিয়ে আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি, সে কারণে আমি এই কয়টাই দেখাচ্ছি। তাহলে দেখেন এইটুকু থেকে আমরা মূল্যস্ফীতির ক্ষতিকর প্রভাব পেলাম কয়টা। এখানে আমরা পেলাম মূল্যস্ফীতির ক্ষতিকর প্রভাব পেয়েছি 4টা। কারণটা কি মূল্যস্ফীতির? কারণ আমরা এখন শুরু করে দিলাম। কয়টা কারণ, কয় ধরনের কারণ পেয়েছি? 2 ধরনের কারণ পেয়েছি, একটা বৈশ্বিক আর একটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ। বৈশ্বিক কারণ কয়টা পেয়েছি? 2টা। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধি, নাম্বার 1, এন্ড নাম্বার 2 হচ্ছে জ্বালানির দাম বৃদ্ধি, এটা হচ্ছে নাম্বার 2। আর অভ্যন্তরীণ কারণ আমরা পেয়েছি 3টা। কি কি অভ্যন্তরীণ কারণ? নাম্বার 1, সরকার ব্যাংক থেকে অনেক বেশি ঋণ নিয়েছে, এই একটা। নেক্সট, প্রতিযোগিতার অভাব দেখা দিয়েছে বাংলাদেশে, এটা বরাবরই ছিল। নাম্বার 3, মজুদ এবং পরিবহন ব্যবস্থার দুর্বলতা খাদ্য সরবরাহে বাধা তৈরি করেছে, এটা হচ্ছে নাম্বার 3। এখন করণীয়টা কি? এই যে আমরা মূল্যস্ফীতির এতগুলো ক্ষতিকর প্রভাব পেলাম, মূল্যস্ফীতির এতগুলো কারণ পেলাম, তাহলে মূল্যস্ফীতি এটাকে আমরা সলভ করব কিভাবে? করণীয়টা আমরা পেয়ে গিয়েছি নেক্সট প্যারাতে। তাহলে দেখেন, নতুন সরকারকে একটি বিশ্বাসযোগ্য সমন্বিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল নিতে হবে। করণীয় এখানে আমরা কয়টা পেয়েছি অলরেডি আমি লিখে দিয়েছি। করণীয় আমরা পেয়েছি হচ্ছে টোটাল 10টা। 10টা কি কি? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, সুদের হার এবং মুদ্রানীতি বাস্তব অর্থনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। সুদের হার বাড়িয়ে দিয়ে আমি টাকার মান হয়তো অনেকখানি কন্ট্রোল করে ফেললাম, বিষয়টা তা না। আমাকে দেখতে হবে যে বর্তমানে আমার ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির অবস্থাটা কিরকম, সেইটার উপর ডিপেন্ড করে আমি ঠিক করব যে আমার সুদের হারটা কেমন হবে বা আমার ডলার রেটটা কেমন হবে। নাম্বার 3, ব্যাংক থেকে ঋণ নেওয়া কমাতে হবে, এটা আমরা অলরেডি পেয়ে গিয়েছি। সরকার ব্যাংক থেকে বেশি ঋণ নিয়েছে, এটাই এখানে আমরা ব্যাক করলাম। এবং অবশ্যই রাজস্ব আয় বাড়াতে হবে, রাজস্ব আয় বাড়ানো ছাড়া এটা কন্ট্রোল করার কোনো উপায় নাই। খাদ্য বাজারে প্রতিযোগিতা বাড়াতে হবে, অ্যানাদার রিপিট, প্রতিযোগিতার অভাব এখানে। সিন্ডিকেট ও মজুদদারি বন্ধ করতে হবে, 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে সংরক্ষণ ও পরিবহন অবকাঠামো উন্নয়ন করতে হবে। 9 নাম্বার কৃষি উৎপাদন বাড়াতে হবে। 10 নাম্বার জ্বালানির দাম নির্ধারণ করতে হবে, যে জিনিসটা আমরা পেয়েছি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে, আন্তর্জাতিক কারণে। এইটুকু ক্লিয়ার আপনাদের যে কিভাবে মূল্যস্ফীতি থেকে কিভাবে আপনারা পত্রিকা থেকে নোট করবেন? যদি পত্রিকা থেকে শুধু মূল্যস্ফীতি নোট করতে বলা হয়, দেখেন এইটুকু 1 2 3 4 5টা প্যারার মধ্যে কতগুলো টপিক আমরা পেয়ে গিয়েছি। এগুলো একটা পয়েন্টও কিন্তু আপনারা এত ডিটেলস এত সুন্দর করে গোছানো কিন্তু রিটেন বইগুলোতে কিন্তু ওভাবে পাবেন না। এটাই হচ্ছে নিউজ পেপার ইম্পর্টেন্স। এখন চলেন আমরা সেকেন্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে চলে যাই। সেকেন্ড চ্যালেঞ্জটা কি? সেকেন্ড চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের বিনিয়োগ পরিস্থিতি। বিনিয়োগ পরিস্থিতি সম্পর্কে কি বলা হয়েছে? বেসরকারি বিনিয়োগ অত্যন্ত জরুরি, কিন্তু সাম্প্রতিক সময়ে বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। সরকারি বিনিয়োগ বেড়েছে, কিন্তু প্রকল্পের মান ও দক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। এই জিনিসটা আমরা পেয়ে গিয়েছিলাম এখানে। সরকারি বিনিয়োগ অনেক ক্ষেত্রে অদক্ষ অপচয়মুখী। বিদেশি বিনিয়োগও প্রতিবেশী দেশের তুলনায় কম। তাহলে এখন দেখেন বিনিয়োগ পরিস্থিতিতে আমরা কয় প্রকারের বিনিয়োগ পরিস্থিতির কথা বলেছি। বিনিয়োগ পরিস্থিতি 3 প্রকারের বিনিয়োগ পরিস্থিতি এখানে বর্ণনা করা হয়েছে, সরকারি, বেসরকারি এবং বিদেশি, যেটা এফডিআই। আমাদের এফডিআই এর অবস্থা বরাবরই দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় খারাপ। তারপর কি পেয়েছি আমরা? তারপর দেওয়া হয়েছে কারণ আমরা কয়টা পেয়েছি? কারণ আমরা পেয়েছি মোট 6টা। নীতিগত অনিশ্চয়তা, জটিল নিয়ম কানুন, চুক্তি বাস্তবায়নের দুর্বলতা, অবকাঠামো, আমলাতান্ত্রিক, দুর্বল ব্যাংক খাত, এটসেট্রা। এখন এখানে আমি একটা ইম্পর্টেন্ট কথা লিখে রেখেছি, এটা কিন্তু ওভারঅল বিনিয়োগ পরিস্থিতির কারণ। মানে যত ধরনের বিনিয়োগ আছে, সরকারি, বেসরকারি এবং বিদেশি, বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির অবস্থা এত খারাপ হওয়ার কারণটা কি? এই 6টা হচ্ছে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি খারাপ হওয়ার কারণ অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল। এটা কিন্তু শুধু এফডিআই এর কথা বলা হচ্ছে না, এফডিআই বলতে গেলে তখন আরো অনেক পয়েন্ট চলে আসবে। নেক্সট, বিনিয়োগ খাতের পরিস্থিতির দুরবস্থা এবং ব্যাংক খাতের দায়। আচ্ছা, আমরা জানি যে সিপিডি ওনারা ব্যাংক খাত নিয়ে অনেক বেশি আলোচনা করে থাকেন, তো এখানে ব্যাংক খাত নিয়ে অনেক কিছু বলা হয়েছে। ব্যাংক খাতের কয়টা দায়ের কথা এখানে বলা হয়েছে? 3টা। 1, রাজনৈতিক প্রভাব, 2, দুর্বল সুশাসন, 3, বারবার ঋণ পুনঃতফসিলীকরণ। তাহলে
এখন আমাদের করণীয়টা কি? করণীয়টা হচ্ছে নাম্বার 1, করণীয়টা 2 ভাবে ভাগ করা গিয়েছে। 9টা করণীয় বলা হয়েছে। 1 ব্যাংক খাতের করণীয় এবং 2 হচ্ছে অন্যান্য। ব্যাংক খাতের কয়টা? সুশাসন, খেলাপি ঋণ আদায়, সম্পদের মান যাচাই, দুর্বল ব্যাংকের সংস্কার, ব্যবসা পরিবেশ, ডিজিটালাইজেশন, কর ব্যবস্থা। আর অন্যান্য কি বলা হয়েছে? অবকাঠামো উন্নয়ন, কাস্টমস এবং লজিস্টিক্স সাপোর্ট। এবং 3 নাম্বার বড় চ্যালেঞ্জ কোনটা? কর্মসংস্থান। তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কি কারণে বলা হয়েছে? এটা জাস্ট বর্তমান পরিস্থিতি। এখানে আমি খুব বেশি 1 2 3 4 দিয়ে করে দাগাইনি। কারণটা হচ্ছে এখানে আমি এখানেই লিখে দিয়েছি, এটা জাস্ট সামারি দেওয়া হয়েছে। এখানে কিন্তু খুব বেশি ডাটা বা ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া নাই, বা পয়েন্টও এখানে দেওয়া নাই। এটা জাস্ট একটা রিডিং দিলেই হবে। যুব বেকারত্ব জাতীয় গড়ের দ্বিগুণের চেয়ে বেশি। এই জিনিসটা আপনারা কোথায় ইউজ করতে পারেন? এই জিনিসটা আপনারা ইউজ করতে পারেন অন্য একটা টপিকে, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ডিভিডেন্ড অধিকাংশ নতুন চাকরি অনানুষ্ঠানিক, কম আয়ের এবং কম উৎপাদনশীল। আর কি হচ্ছে? শিক্ষিত বেকারত্ব বাড়ছে। চাকরি সৃষ্টি নির্ভর করে কিসের উপর? এখন এই প্যারাটা হচ্ছে বাকি সবকিছুর সমষ্টি। দেখেন, অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ বৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, নিয়োগে বাধা, স্থিতিশীল অর্থনীতি, ব্যবসা বান্ধব পরিবেশ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের ঋণ এবং নিয়ম কানুন সহজ করতে হবে। কারণ করণীয় সবই এই দুটো প্যারাতে সামারি হিসেবে দেওয়া হয়েছে। আশা করি এই একটা পার্ট কি আপনাদের ক্লিয়ার? এই একটা আর্টিকেল আমি এতটা সময় নিয়ে আজকে বুঝালাম এই কারণে যে এই একটা আর্টিকেল যদি আপনারা ভালোভাবে বোঝেন, আপনারা বুঝতে পারবেন যে ঠিক কিভাবে নিউজ পেপার থেকে নোট করতে হবে। আজকের এই মতামতের এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জন্য এই একটা মাত্র ছোট পার্টের পিছনে আমি এতখানি সময় দিলাম। ওকে, আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ঢাকার 7 কলেজ নতুন বিশ্ববিদ্যালয়। এখানে কি বলা হয়েছে? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এটাই এই একটা জিনিসই ইম্পর্টেন্ট। দিস ইজ ফর এমসিকিউ। এছাড়া এখানে পড়ার তেমন কিছু নাই। নেক্সট পার্ট, ফিলিস্তিনে যুদ্ধবিরতি কোন যুদ্ধবিরতি? এটা জাস্ট রিডিং দিবেন আপনারা, এখানে বোঝানোর কিছু নাই। একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, 2023 সালের অক্টোবর মাসে যুদ্ধটা শুরু হয়েছিল। অপারেশন আয়রন ওয়াল কবে করা হয়েছে? 2025 সালে। আর 2025 সালের আগস্টে ইসরায়েলের E1 এলাকায় 3000-এর বেশি নতুন বসতি স্থাপন। এটা আপনারা রিটার্নে ব্যবহার করতে পারেন এই ডাটাটা। আর এই প্যারাটা এটা জাস্ট রিটার্নের জন্য ইম্পর্টেন্ট। স্পষ্ট করে কি বলতে হবে? ফিলিস্তিনিদের ক্ষেত্রে জীবনের মতো মৌলিক মানবাধিকার নেই, জীবিকা ধ্বংস করা হচ্ছে, জোরপূর্বক উচ্ছেদ করা হচ্ছে, অবৈধ বসতি নির্মাণ করা হচ্ছে। এটা কিসের, কোন রিটার্নের জন্য ইম্পর্টেন্ট? সেটা হচ্ছে গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের উপর কি ধরনের অত্যাচার চালনা করা হচ্ছে, এবং গাজা যুদ্ধে বর্তমানে ফিলিস্তিনিদের মানবাধিকার প্রশ্নে পশ্চিমা বিশ্ব কিন্তু নীরব। কি কি হচ্ছে দেখেন, সমষ্টিগত শাস্তি, দলগত জমিত বসতি স্থাপন, বিচার বহির্ভূত হত্যা। কিসের এগেইনস্টে? জেনেভা কনভেনশনের এগেইনস্টে। জেনেভা কনভেনশন যেটা আমরা করেছিলাম কবে? 1949। জেনেভা কনভেনশন এটা কবে সাইন করা হয়েছিল? 1949 সালে। সেটার জন্য পুরোপুরি অবৈধ। তাহলে সরকারের সীমারেখা কোথায়? কারণ যিনি এটা দিয়েছেন তিনি নিজেই হচ্ছেন একজন যুক্তরাজ্যের অধিবাসী। এজন্য তিনি যুক্তরাজ্যের অর্থাৎ পশ্চিমা বিশ্বের অবস্থান নিয়ে তিনি নিজেই এটা মন্তব্য করেছেন। ফিলিস্তিনে যুদ্ধবিরতি কোন যুদ্ধবিরতি? ওকে, এটাও হয়ে গেল। এখন আমি নেক্সট পার্টে চলে যাচ্ছি। পড়াশোনা। আচ্ছা, এটা তো আমাদের লাগবে না। অর্থ বাণিজ্য ইম্পর্টেন্ট, কিন্তু এখানে যে কয়টা হেডলাইন দেওয়া আছে, এ শ্রেণীভুক্ত মন্দা কাটানো, 15 বছরের আলুতে লোকসান, এখানেও কোনো ইম্পর্টেন্ট পার্ট নাই। এইবার দেখেন, ভারতের সুতা আমদানি করতে বন্ড সুবিধা বাতিলের সুপারিশ, 11 নম্বর পৃষ্ঠা। এইখানে আমাদের দুটো ইম্পর্টেন্ট টপিক আছে। নাম্বার 1, ভারতের সুতা আমদানি কমাতে বন্ড সুবিধা বাতিলের সুপারিশ, এটা একটা। এবং আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ বেড়ে 37%। আমি প্রথমে এটা বলে দিচ্ছি। তাহলে আমরা জানি আমাদের প্রতিষ্ঠান কত ধরনের আছে। বাংলাদেশে যত ধরনের আর্থিক প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে ব্যাংক এবং আরেকটা হচ্ছে NBFI। ব্যাংক এবং নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মানে ব্যাংক বহির্ভূত আর্থিক খাত। তো এখন 37% এটা আমরা কোথায় পাচ্ছি? 2 ধরনের, ব্যাংক এবং NBFI।
দুইটা মিলিয়ে যত আর্থিক প্রতিষ্ঠান দেশে আছে সবকিছুর খেলাপি ঋণ বেড়ে কত পার্সেন্ট হয়েছে? 37% হয়েছে। এটা ইম্পর্টেন্ট। আর এই পার্টটা কেন ইম্পর্টেন্ট এটা আমি ডিটেলস আলোচনা করে এখন নেক্সট পার্টে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে, ভারতের সুতা আমদানি করতে বন্ড সুবিধা বাতিলের সুপারিশ, এই জিনিসটা আমি কেন এত ভালো করে এক্সপ্লেন করছি। প্রথমে আমি এখানে এমসিকিউ এবং প্রিলিমিনারি পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি। বিটিটিসি, বাংলাদেশের অর্থনীতি এবং বাণিজ্য, এখান থেকে কিন্তু বরাবরই প্রিলিমিনারিতে কোশ্চেন আসে, বরাবরই প্রিলিমিনারিতে কোশ্চেন আসে। এবং আপনারা এখন দেখেছেন যে বাংলাদেশ অ্যাফেয়ার্সে যে 30 নম্বর সেটাকে কমিয়ে 25 করা হয়েছে, আন্তর্জাতিক অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেটাকে আবার 25 করা হয়েছে। একটা 30 থেকে কমিয়ে 25 করা হয়েছে আর একটা 20 থেকে বাড়িয়ে 25 করা হয়েছে। বাট স্টিল দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিটিটিসির ফুল ফর্মটা কি? বিটিটিসির ফুল ফর্মটা হচ্ছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। তাহলে বিটিটিসিটা কোন মন্ত্রণালয়ের অধীন? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বিগত বছরে কিন্তু এখান থেকে বিগত বছরের প্রশ্নটা আসেনি, তবে এখান থেকে কিন্তু একটা অপশন কমন ছিল, এই জন্য আমি এটা এখানে উল্লেখ করে দিয়েছি। ট্রেড থেকে আমরা বুঝতে পারছি কোন মন্ত্রণালয়ের অধীন, এটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। সেকেন্ড, বন্ড সুবিধা থাকবে কি থাকবে না এই বিষয়ে সিদ্ধান্ত নেয় কে? এনবিআর। এনবিআর এর ফুল ফর্মটা কি? ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা জাতীয় রাজস্ব বোর্ড। এখন এনবিআর কার আন্ডারে? অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে। তাহলে দেখেন, দাবিটা করেছে কে? বিটিটিসি, সরকারি সংস্থা। বিটিটিসি কার আন্ডারে? বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে। কিন্তু এই দাবিটা পূরণ করবে আসলে কারা? সিদ্ধান্তটা নেবে কারা? সিদ্ধান্তটা নেবে এনবিআর। এনবিআর কার আন্ডারে? অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে। এখন বিষয় হচ্ছে এনবিআর আগে আমরা ক্লিয়ার কাট বলে দিতাম অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আন্ডারে ছিল, পাস্ট টেন্স। কিন্তু এখন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রাজস্ব নীতি বিভাগ আর একটা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ, দুই ভাগে ভাগ করা হয়েছে। এনবিআর চেয়ারম্যানের নাম কি? এটা যদি জানতে পারেন তাহলে ভালো। চেয়ারম্যানের নাম হচ্ছে জনাব মোহাম্মদ আব্দুর রহমান খান। গত বছর কিন্তু এনবিআর এটাকে দুই ভাগে ভাগ করা নিয়ে ব্যাপক আন্দোলন হয়েছিল। আপনারা যারা নিয়মিত পত্রিকা পড়েন তারা নিশ্চয়ই এটা জানবেন। তো এনবিআর কে বন্ড সুবিধা বাতিলের পরামর্শ দিয়েছে কে? বাণিজ্য মন্ত্রণালয়। এই যে বিটিটিসি আবার চলে আসলো। তাহলে দেখেন, একটা ইনফরমেশন কিন্তু ঘুরে ফিরে আমরা বারবার পাচ্ছি, কিন্তু আমরা জিনিসটাকে কোরিলেট করতে পারছি না। তো আজকের ক্লাসে আমি কিন্তু এই জন্য বারবার অ্যারো দিয়ে এবং আপনাদেরকে এই কোরিলেশনটাই দেখিয়ে দিতে চাচ্ছি। তাহলে বাণিজ্য মন্ত্রণালয় কি করতে পারবে? জাস্ট পরামর্শ দিতে পারবে, রিকোয়েস্ট করতে পারবে, কিন্তু ডিসিশনটা নেবে কে? ডিসিশনটা নেবে হচ্ছে এনবিআর। এনবিআর হচ্ছে সম্পূর্ণ এক্ষেত্রে স্বাধীন। এখন আসেন, বন্ড সুবিধা বলতে কি বোঝায়? পরে আরো দুটো পার্ট চলে এসেছে, বিজিএমইএ এবং বিটিএমএ। তারা এটা নিয়ে কি বলছেন? বিজিএমই এর ফুল ফর্মটা কি? বিজিএমই এর ফুল ফর্ম, বিটিএম এর ফুল ফর্ম, এটা ব্যাংকের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিসিএসও যে কোনো সময় আসতে পারে। বিজিএমইএ বলতে বোঝায়, এটাও আমি স্টিকি নোট দিয়ে আটকে দিয়েছি আজকের দুইটা টপিক, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। আর বিটিএমএ বলতে কি বোঝাচ্ছে? বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। এই এখন আসেন এখান থেকে আর কি কি ইম্পর্টেন্ট আসতে পারে। বন্ড সুবিধা বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, এখানে সবাই যে ভুলটা করে থাকে, এটা আমারও আগে জানার ভুল ছিল। বন্ড সুবিধা বলতে আমরা কি বুঝি? বন্ড সুবিধা বলতে আমরা মনে করি যে মনে হয় শেয়ার মার্কেটের বন্ড। এটা কিন্তু আসলে মোটেই তা না। শেয়ার মার্কেটের বন্ড জিনিসটা কি? শেয়ার মার্কেটের বন্ড হচ্ছে, আমরা জানি যে শেয়ার মার্কেট থেকে আমরা বন্ড কিনি, স্টক কিনি, বা যে কোনো কিছু শেয়ার মার্কেট থেকে আমরা মালিকানাও কিনতে পারি, কিন্তু এটা কিন্তু সেই বন্ড না। এইটা হচ্ছে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা। তাহলে দুটার মধ্যে ডিফারেন্সটা কি? শেয়ার মার্কেটের বন্ডটা হচ্ছে ফিনান্সিয়াল বন্ড। এটা কি? একটা ঋণপত্র। যেমন সরকার থেকে আমি 100 টাকা, যেমন সরকার বা কোনো কোম্পানি টাকা ধার নিবে, যেমন ধরেন পদ্মা সেতু বা বিভিন্ন মেগা প্রজেক্টের জন্য সরকার, যে আমরা যে জেনেছি যে সরকার বিপুল পরিমাণ টাকা ধার করেছে, কাদের কাছ থেকে ধার করেছে? আমাদের কাছ থেকে। কিভাবে? যেমন পদ্মা সেতু বা এই ধরনের কোনো মেগা প্রজেক্ট, এটা আমি জাস্ট ফর এক্সাম্পল বললাম, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, এই জন্য আমি এটার এক্সাম্পলটা দিচ্ছি। অন্য যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে ধরেন সরকারের 100 টাকা প্রয়োজন,
সরকার তখন 100 টাকার একটা বন্ড ছাড়বে। এখন ধরেন আমি 100 টাকার সেই বন্ডটা কিনে নিলাম মানে হচ্ছে আমি বর্তমানে আমার পকেট থেকে 100 টাকা সরকারকে ধার দিচ্ছি এবং আজ থেকে 5 বছর পরে সরকার 5% সুদ সহ আমাকে সেই টাকাটা ফেরত দেবে। মানে সরকার আমার কাছে অঙ্গীকারবদ্ধ। এইটা হচ্ছে ঋণপত্র। সো ঋণপত্র 100 টাকা সরকার বা কোম্পানি টাকা ধার নিল, বিনিয়োগকারী নির্দিষ্ট সুদ পায়। মানে আমি আজ থেকে 5 বছর পরে 105 টাকা রিটার্ন পাবো। এই হিসেবে সরকার আমার কাছে একটা আমানত রাখবে। আমানত হিসেবে এটা মানে আমার কাছ থেকে আর কি টাকা ধার নিবে। এই জিনিসটাকে আমরা বলছি শেয়ার মার্কেটের বন্ড। তাহলে ভারতের সুতা রপ্তানিতে আমরা যে বন্ডের কথা বলছি, এটা তাহলে জিনিসটা কি? বন্ড সুবিধা বাতিলের সুপারিশ, এটা তাহলে কি বন্ড? এটা কিন্তু মোটেও সেই বন্ড না। এটা কোন বন্ড? চলে আসেন। এটা হচ্ছে কাস্টমস এবং কর সংক্রান্ত সুবিধা, বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটি। ওয়্যারহাউস মানে কি? আমরা জানি যে ওয়্যারহাউস মানে হচ্ছে গুদামঘর, এবং এটাকে বলা হয় কাস্টমস বন্ড। কাস্টমস ও কর সংক্রান্ত সুবিধা যেটা দেওয়া হয় শুধুমাত্র রপ্তানিমুখী শিল্পের জন্য। তাহলে দেখেন, শেয়ার মার্কেটের বন্ড এটা যে শুধু সরকার বা কোম্পানি যে টাকা ধার নিচ্ছে, সরকার যে টাকা ধার নিচ্ছে তা না, কোনো বেসরকারি কোম্পানিও টাকা ধার নিতে পারে। তবে এটার কথা হচ্ছে একটাই, একটা নির্দিষ্ট বছর পর একটা নির্দিষ্ট সুদ হিসেবে যার কাছ থেকে টাকা ধার নিচ্ছে তাকে ফেরত দিতে হবে। কিন্তু বন্ডেড ওয়্যারহাউসটা কি? এটা জাস্ট রপ্তানিমুখী শিল্পের জন্য আমরা ব্যবহার করছি। কাস্টমস এবং কর সংক্রান্ত একটা বিষয়, যেখানে শুল্ক ও ভ্যাট স্থগিত বা মওকুফ করা হচ্ছে। এই 3টা পয়েন্ট হয়তো আপনাদের ক্লিয়ার হয়নি। নেক্সট স্লাইডে চলে গেলে এই 3টা পয়েন্ট আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। ইন্ডিয়ার ক্ষেত্রে বাংলাদেশ ইন্ডিয়া মানে আমাদের বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে বা বাইল্যাটারাল রিলেশনশিপে আমাদের বন্ডেড ওয়্যারহাউস সুবিধাটা কি রকম? নাম্বার 1, এই যে কিসের জন্য বন্ড সুবিধা বাতিল করছি? সুতা আমদানির জন্য। কাজেই আমি এখন যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা অ্যাপ্লিকেবল হবে কার জন্য? শুধুমাত্র ভারতের সুতা আমদানির জন্য, ভারতের অন্যান্য বিষয়ের জন্য কিন্তু না। আলু পেঁয়াজের সাথে কিন্তু এটার কোনো রিলেশন নাই। তাহলে ভারতের সুতা আমদানি করতে ভারত আমাদের কাছ থেকে ভারতের সুতা কি কি সুবিধা পাচ্ছে সেটা দেখেন। আমরা যে ভারতের কাছ থেকে আমদানি করছি, আমদানি শুল্ক এটা পুরোপুরি স্থগিত বা অব্যাহত। সম্পূরক শুল্ক এটাও কিন্তু ভারতের ক্ষেত্রে প্রযোজ্য না। ভ্যাট এটাও প্রযোজ্য না, বর্তমানে স্থগিত। এআইটি মানে অ্যাডভান্স ট্যাক্স, এটাও মওকুফ বা স্থগিত অবস্থায় রয়েছে। যার ফলে কি হচ্ছে? এখন চলে আসেন, সিরিয়ালি যাচ্ছি। এখানে রিটেন ডাটা, দেশের 84% রপ্তানি আয়। আমরা জানি যে আমাদের মেইন রপ্তানি আয় কোত্থেকে আসে? আরএমজি প্রোডাক্ট থেকে, আরএমজি অ্যান্ড টেক্সটাইলস। 84% আসছে হচ্ছে বস্ত্র পোশাক থেকে, যার মধ্যে 55% হচ্ছে নিট পোশাক থেকে। এর মধ্যে অন্যতম কাঁচামাল হচ্ছে 10 থেকে 30 কাউন্ট সুতা। এটা হচ্ছে সুতার একটা টাইপ, যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার তারা খুব ভালো বুঝবেন। 10 থেকে 30 কাউন্ট সুতা, এটা মেইনলি আমদানি করা হয় কোত্থেকে? ভারত থেকে। সব সুতার কথাও কিন্তু বলা হচ্ছে না, দেখেন সুতার মধ্যেও কত ভাগ আছে। এখন বন্ড সুবিধাটা বাতিল করতে চাওয়ার কারণটা কি? 1, ভারতীয় সুতা আমদানিতে বন্ডের আওতায় শুল্কমুক্ত এই সুবিধা দেওয়া হচ্ছে। বন্ড সুবিধা বাতিল করতে চাওয়ার কারণ হচ্ছে দেশে 1 কেজি সুতার উৎপাদন খরচ কত? বাংলাদেশে 1 কেজি সুতার উৎপাদন খরচ হচ্ছে $3। আর ভারত যে এই সুতা বাংলাদেশে রপ্তানি করছে, কততে রপ্তানি করছে? $2.5। তাহলে খুবই স্বাভাবিক দেশে উৎপাদিত সুতার বিক্রি উল্লেখযোগ্য পরিমাণে কমে গিয়েছে। কারণ আমি যদি $2.5, ধরেন যে আমি একটা টি শার্ট আমি তৈরি করতে চাচ্ছি, আমার একটা টি শার্ট তৈরি করতে আমার হয়তো আমি বিক্রি করবো সেটাকে $5। তো আমি যদি $3 সুতা পাই, সেক্ষেত্রে আমার লাভ হবে কত? $2। আর যদি আমি $2.5 সুতা পাই, সেক্ষেত্রে আমার লাভ হচ্ছে $2.5। তো খুবই স্বাভাবিক, $2.5 সুতা যদি আমি পাই, সেক্ষেত্রে আমি $2.5 বেশি মানে $0.5 বেশি লাভ করতে পারবো। কাজে সেটাই আমি ব্যবহার করছি।
এর ফলে কি হয়েছে, দেশে উৎপাদিত সুতার বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। আলটিমেটলি কি হয়েছে, দেশীয় সুতাকলগুলো মাত্র 60% সুতা আমদানি করছে এবং অলরেডি বন্ধ হয়েছে কতগুলো, 50টা সুতা কারখানা। এর ফলে আরো ভয়াবহ কি ঘটেছে, প্রথম কারণ, দ্বিতীয় কারণ, তৃতীয় কারণটা কি, আমদানি নির্ভর হয়ে পড়েছে আমাদের সুতাকলগুলো। এবং ফোর্থ কথা হচ্ছে, পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা কমবে, লিড টাইম বাড়বে, মূল্য সংযোজন ও বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমবে। ওকে, লিড টাইম জিনিসটা কি? লিড টাইম জিনিসটা হচ্ছে লিড টাইম জিনিসটা কি, এটা আরএমজির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ক্রেতা অর্ডার দেওয়ার দিন থেকে শুরু করে তৈরির পোশাক বিদেশি ক্রেতার কাছে পৌঁছানো পর্যন্ত মোট যে সময় লাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক। এটার মানে কি, যেমন ধরেন আজকে হচ্ছে 19 জানুয়ারি, আজকে 19 জানুয়ারি আমি একজন তৈরি পোশাক বিক্রেতা। আজকের 19 জানুয়ারিতে আমার কাছে একজন বিক্রেতা অর্ডার দিল যে আমার আগামী 1 ফেব্রুয়ারির মধ্যে 5টা টি শার্ট লাগবে। এখন আমি আজকে 19 জানুয়ারি অর্ডার নিয়ে যদি ঠিক 1 ফেব্রুয়ারিতে তাকে সেই 5টা টি শার্ট দিতে পারি, তাহলে আমার লিড টাইম কতদিন আসবে, 19 থেকে 31 পর্যন্ত, তারপর 1 ফেব্রুয়ারি, আমার কত, প্রায় 13 দিনের মতো আমার লিড টাইম চলে আসছে। এই 13 দিন সময়টা হচ্ছে লিড টাইম। কিন্তু অন্য একটা কোম্পানি 19 জানুয়ারি মানে একই দিনে একই সময়ে, এই সন্ধ্যা 7:30টার সময় 19 জানুয়ারিতে হয়তো বললো যে আমার 1 ফেব্রুয়ারির মধ্যে 5টা টি শার্ট লাগবে। সে হয়তো তাকে 5টা টি শার্ট পৌঁছে দিল 21 জানুয়ারিতে। মানে তার লিড টাইম হলো কতদিন, মাত্র 2 দিন। অর্থাৎ আমি যদি তাকে একটা 5টা টি শার্ট সেন্ড করতে আমি যদি 13 দিন সময় নেই, তার সময় লাগছে মাত্র 2 দিন। তো স্বাভাবিকভাবেই ক্রেতা তখন কি করবে, যে 2 দিনের মধ্যে সাপ্লাই দিতে পারবে তার কাছ থেকেই মানুষ বেশি কিনবে। সেই কারণেই লিড টাইমটা এত বেশি ইম্পর্টেন্ট, আর এই জিনিসটাই ওখানে বলা হয়েছে। লিড টাইম বাড়বে, পোশাক খাতে প্রতিযোগিতা সক্ষমতা কমবে এবং লিড টাইম বাড়বে। দিস ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমি অলরেডি বলে দিয়েছি। এখন তাহলে তো আমাদের মনে হতেই পারে যে তাহলে আমরা ভারতের সুতা এভাবে আমদানি করছি কেন, এতগুলো ক্ষতি যেহেতু হচ্ছে আমাদের, তাহলে আমরা কেন ভারত থেকে সুতা আমদানি করছি? আমরা তো এটা টোটালি স্টপ করে দিতে পারি। স্টপ করে দিলেও কিছু চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা কি? নাম্বার 1, ভারত সরকার বিষয়টাকে রাজনৈতিকভাবে নিতে পারে, খুবই ইম্পর্টেন্ট। যেটা আমরা জানি যে 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময় থেকে বাংলাদেশ ভারত রিলেশনশিপটা কিন্তু এখন মানে সবচেয়ে নাজুক অবস্থায় আছে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটা। তার মধ্যে কি হয়েছে, সেকেন্ড, স্থলপথে কিন্তু গত বছর 2024-25 সালে 2025 সালের মার্চ মাসে স্থলপথে কিন্তু সুতা আমদানিটা বন্ধ করা হয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হয় নাই, বরং আমদানি আরো বেড়ে গিয়েছে। এটা একটা। নেক্সট, বর্তমানে আমাদের যে পরিস্থিতি, সাশ্রয়ী মূল্যে কাঁচামাল আমদানি করে টিকে আছে, এইটা কে বলেছেন? এরা বলেছেন যে জনাব শিহাবুদ্দিন চৌধুরী, বিজিএমই এর সহসভাপতি। বিজিএমইএ এবং বিটিএমএ তারা কিন্তু এটার এগেনস্টে। কি কারণে এগেনস্টে? এই যে দেখেন 4টা চ্যালেঞ্জ চলে এসেছে আমাদের অলরেডি। সাশ্রয়ী মূল্যে কাঁচামাল আমদানি করে টিকে আছি, সেই সুযোগ বন্ধ হলে অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে যাবে। এবং 4 নম্বর পয়েন্ট, এবং আরেকটা পয়েন্টটা কি, সরকার যদি সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করে তাহলে হয়তো বস্ত্র খাত কিছুটা স্বস্তি পাবে। 10 থেকে 15 সেন্টের ব্যবধান থাকে, এখন ব্যবধান হয়েছে কত, 50 সেন্ট। আরেকটা বড় বিষয়, এই জন্য বিটিএমএ আবার কি চাচ্ছে, বিটিএমএ চাচ্ছে আপাতত বন্ড সুবিধাটা প্রত্যাহার হোক, মানে একদম পুরোপুরি না, কিছুদিনের জন্য। এখন এই জিনিসটা কেন এত ইম্পর্টেন্ট, বন্ড সুবিধা নিয়ে আমরা কেন এত কথা বলছি? কারণ আমরা সবাই জানি যে আমাদের 2026 সালে আমরা কিন্তু এলডিসি উত্তোলন করছি। 2026 সালের 24 নভেম্বর এলডিসি উত্তোলন করলে আমাদের শুল্ক সুবিধাটা বন্ধ হয়ে যাবে। সেটার জন্য অলরেডি আমাদের মূল্য সংযোজন হতে হবে কত, 40 থেকে 50%। এই যে দেখেন, মূল্য সংযোজন কমে যাবে। এইটা আরেকটা চ্যালেঞ্জ।
আর জিএসপি প্লাস, তখন যেহেতু আমরা জিএসপি পাবো না, জিএসপি প্লাস লাগবে আমাদের, তার জন্য মূল্য সংযোজনের হার হতে হবে কমপক্ষে 40%। কিন্তু আমরা যদি কন্টিনিউয়াস ভারতের সুতা ব্যবহার করি তখন আমাদের 40% থেকে কমে আরো কমে 30-20 এই লেভেলে চলে আসতে পারে। তো তার ফলে এখন বাংলাদেশের সাথে ভারতের, মানে আমাদের দুটো দেশের আরএমজি সেক্টরের ডিফারেন্সটা কি? আমরা জানি যে ভারত কিন্তু ব্যাপক পরিমাণে আরএমজি রপ্তানি করছে। কি হচ্ছে? বস্ত্রশিল্পের প্রধান কাঁচামাল তুলা আমদানিতে শুল্ক বসানো হয়েছে, এটা হচ্ছে বাংলাদেশের একটা কাজ। কর্পোরেট কর বাড়িয়ে 27% করা হয়েছে। নগদ সহায়তা 4% থেকে কমিয়ে 1.5% আনা হয়েছে। তো ভারত কি করেছে? ভারত তার আরএমজিতে নানাভাবে প্রণোদনা দিচ্ছে। তাহলে বিকল্প করণীয় কি হতে পারে? আমরা তো এতগুলো চ্যালেঞ্জ পেলাম, তাহলে বিকল্প করণীয় কি? তো কেউ কেউ বলছেন যে বিটিটিসির সাবেক সদস্য মোস্তফা আবিদ খান তিনি বলেছেন, বন্ড সুবিধাটা স্টপ না করে আমরা যদি অন্যভাবে বস্ত্র খাতকে প্রণোদনা দিতে পারি সেইটা একটা বিকল্প হতে পারে। এই পার্টটা ক্লিয়ার? ওকে, কে আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে 37%, এটাও বলে দিয়েছি। নেক্সট পার্ট, ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এবারে আজকের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কি কি ইম্পর্টেন্ট হেডলাইন আছে? সপ্তমবারের মতো জয় হয়েছেন কে? উগান্ডার প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভিনি। প্রিলিমিনারি ইনফরমেশন এটা। ইরাক, সিরিয়া, যুক্তরাষ্ট্র, গাজার অন্তর্বর্তী প্রশাসন, ইউরোপকে বিভক্ত করার কৌশল, এই 5টাই হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। এবার আমি এই 5টাতে আবার পর্যায়ক্রমে চলে যাচ্ছি। তাহলে দেখেন, যুক্তরাষ্ট্রের সেনারা ছেড়ে গেলেন বিমান ঘাঁটি, এইটা কোনো ইম্পর্টেন্ট। গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যে কিন্তু আবার উত্তপ্ত অবস্থা বিরাজমান হচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে। এখন আমরা জানি মধ্যপ্রাচ্যে কিন্তু যুক্তরাষ্ট্রের আবার আসছে না, ভাইয়া কাজ করছে না এটা। এই যে প্রাচ্যে যুক্তরাষ্ট্রের কতগুলো সামরিক ঘাঁটি আছে? মোট 8টা সামরিক ঘাঁটি আছে, এবং তাদের মধ্যে একটা হচ্ছে ইরাকে। ইরাকের কোন ঘাঁটি? আইন আল আসাদ বিমান ঘাঁটি। তো এটা কিন্তু একটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট টপিক, যে আইন আল আসাদ বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত, বা নিচের কোনটি মধ্যপ্রাচ্যের একটি মার্কিন সামরিক ঘাঁটি, বা নিচের কোনটি মধ্যপ্রাচ্যের নিচের কোনটি মার্কিন সামরিক ঘাঁটি, এভাবেও এমসিকিউ আসতে পারে। তো আরেকটা কি আছে? আইআরজিসি, ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর। আইআরজিসি এটা কোন দেশ ভিত্তিক সংগঠন? এটা কিন্তু ইরাকের সংগঠন না, এটা হচ্ছে ইরানের সংগঠন। এবং আইআরজিসির পার্ট কোনটা? কুদস ফোর্স। আইআরজিসি কিন্তু খুবই মানে সফিস্টিকেটেড কি বলবো, একটা খুবই সফিস্টিকেটেড একটা গার্ড ফোর্স ইরানের। এবং আইআরজিসির মধ্যে আরো সফিস্টিকেটেড ফোর্স হচ্ছে কুদস ফোর্স, এবং তার চিফ কে ছিলেন কাশেম সোলাইমানি। তাকে হত্যা করা হয়েছিল 2020 সালে যুক্তরাষ্ট্র, এবং তারপর থেকে কিন্তু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কটা আরো তলানিতে চলে এসেছে। এখন আমরা আবার চলে আসি ইরাকে। 2024 সালে কোন দুটি রাষ্ট্রের মধ্যে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হয়? ইরাক এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। আচ্ছা, এখন কথা হচ্ছে যুক্তরাষ্ট্রের সেনারা বিমান ঘাঁটি ছেড়ে চলে যাচ্ছেন কেন? তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু কিছুদিন আগে বলেছিলেন যে প্রয়োজনে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পিছপা হবে না। তখন ইরানও আবার পাল্টা যুক্তি দিয়েছিল যে তারা তাহলে মার্কিন ঘাঁটিগুলোকে ছেড়ে দেবে না। তো সেই কারণেই ইরাকের যে আইন আল আসাদ বিমান ঘাঁটি, সেখান থেকে যুক্তরাষ্ট্র তাদের সৈন্যদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছে। আর এর মধ্যে আমরা জানি গত বছর কিন্তু কাতারের আল উদাইদ বিমান ঘাঁটি ছিল। কাতারের যে আল উদাইদ বিমান ঘাঁটি, এটাতে কিন্তু 2025 সালে অলরেডি ইরান একবার অ্যাটাক করেছে তাদের 12 দিনের যুদ্ধে, 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধে। এবার চলে আসি নেক্সট পার্টি, সিরিয়া। কুর্দি বাহিনীকে হটিয়ে বিস্তীর্ণ এলাকা দখল। ওকে,
সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? এটা অবশ্যই সবার জানা উচিত, প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এবং তিনি কি করেছেন? কুর্দি ভাষাকে কিন্তু সিরিয়াতে জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করেছেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই প্রথম কিন্তু কোনো রাষ্ট্রে কুর্দি ভাষাকে জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করা হলো এবং সংখ্যালঘু গোষ্ঠীটিকে কিন্তু আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। কুর্দি শাসিত এলাকাগুলো তারা নিজেরাও নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। তাহলে সমস্যাটা কোথায়? তাহলে এটা কেন হেডলাইন হলো? কারণ কিছু কুর্দি বলছে যে এটা তাদের প্রত্যাশার তুলনায় কম এবং তাদের একটা লক্ষ্য ছিল কুর্দি বাহিনীকে, একটা চুক্তির বাস্তবায়ন, কুর্দি বাহিনীকে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা। তো এই সবটুকুর মধ্যে আহমেদ আল শারা, ওনার নামটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কুর্দিকে জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এটাও ইম্পর্টেন্ট। আনুষ্ঠানিক স্বীকৃতি, এটাও ইম্পর্টেন্ট। নেক্সট, যুক্তরাষ্ট্র মিনেসোটায় সেনা মোতায়েনের প্রস্তুতি। এই জিনিসটা নিয়ে আমরা এত কথা বলছি কেন? যুক্তরাষ্ট্র এখন কথা হচ্ছে যে মিনেসোটা জায়গাটা কোথায়? মিনেসোটা জায়গাটা হচ্ছে আমেরিকার একদমই উত্তরে। এইটা আমেরিকা, এইটা কানাডা। আমেরিকা কানাডার মাঝামাঝি একটা এরিয়া হচ্ছে মিনেসোটা, আমেরিকার উত্তর পশ্চিমে। এই মিনেসোটা অঙ্গরাজ্যে বর্তমানে অভিবাসন বিরোধী বিক্ষোভ কিন্তু একদম চরম তীব্র আকার ধারণ করেছে এবং এইটার জন্য দায়িত্বরত কারা আছে? যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর হচ্ছে পেন্টাগন। দেখেন এখানে আমি আরেকটা স্টিকি নোট আটকে দিয়েছি। পেন্টাগনের ইম্পর্টেন্সটা কি? আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর হচ্ছে পেন্টাগন। পেন্টাগনটা অবস্থিত কোথায়? পেন্টাগনটা অবস্থিত হচ্ছে ওয়াশিংটনের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে। ওয়াশিংটন হচ্ছে ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রের রাজধানী, এবং সেই রাজধানীর ভার্জিনিয়া পার্টে হচ্ছে পেন্টাগনের অবস্থান। এবং এখন হঠাৎ করে অভিবাসন বিরোধী সমস্যা তো গত বছর থেকেই 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর থেকেই চালু ছিল। এখন কথা হচ্ছে যে এইটা নিয়ে হঠাৎ এত কথাবার্তা আবার কেন উঠে গেল? কারণটা হচ্ছে আইসিই, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, কোন দেশ ভিত্তিক সংগঠন? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যে কোনো সময় আপনাদের যে কোনো এমসিকিউতে আসতে পারে। তো এই যে তিনটা কথা আমি বলে দিলাম, একটা হচ্ছে আইআরজিসি, কুদস ফোর্স, প্রেসিডেন্ট আহমেদ আল শারা, এবং আইসিই, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। তাদের কর্মকর্তাদের গুলিতে এক নারী নিহত হয়েছে। এই জন্য এত ব্যাপক প্রস্তুতি এখানে নেওয়া হয়েছে। আইসিই, এটার ফুল ফর্মটা আপনারা অবশ্যই জেনে রাখবেন। এটা যে কোনো সময় যে কোনো প্রিলিমিনারিতে পরীক্ষায় আসতে পারে। আবার এটা এভাবেও আসতে পারে আইসিই থেকে, যে আইসিই এর ফুল ফর্ম কি, বা আইসিই এটা কোন দেশ ভিত্তিক সংগঠন? মার্কিন যুক্তরাষ্ট্র। আবার এটাও আসতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধী সংগঠনের নাম কোনটি? সেটা হচ্ছে আইসিই বা আইসও বলে এটাকে অনেকে। গাজার অন্তর্বর্তী প্রশাসন নিয়ে আপত্তি, এইটা নিয়ে আপত্তি আমাদের বরাবরই ছিল। আপত্তিটা তোলা হয়েছে, খুব ভালো কথা। বোর্ড অফ পিস, কোন রাষ্ট্রের জন্য বোর্ড অফ পিস গঠন করা হয়েছে? তো আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তিনি বারবার দাবি করেছেন যে তিনি প্রায় 8টা রাষ্ট্রের যুদ্ধ বন্ধ করে দিয়েছেন। তো এই 8টা রাষ্ট্রের মধ্যে বোর্ড অফ পিসটা কোন রাষ্ট্রের জন্য বা কোন যুদ্ধের জন্য? বোর্ড অফ পিসটা হচ্ছে হামাস প্যালেস্টাইন যুদ্ধের জন্য। এবং এই পর্ষদের চেয়ারম্যানকে ডোনাল্ড ট্রাম্প নিজেই। এবং এই যুদ্ধ বন্ধে তিনি কত দফা শান্তি পরিকল্পনার কথা বলেছেন? 20 দফা। তাহলে এখন দেখেন, এখানে আমি আবার দুটা স্টিকি নোট আটকে দিয়েছি। কেন? ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওনার 2টো দফা উল্লেখ করেছেন। 20 দফা কার জন্য? এটা হচ্ছে গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত। আরেকটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের 28 দফা। এটা কোনটা? এটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত। তাহলে দেখেন 20 দফা এবং 28 দফা দুইটা কিন্তু আলাদা আলাদা বিষয়, এবং দুটো কিন্তু দুটা ভিন্ন যুদ্ধের জন্য। এই দুটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। তাহলে চেয়ারম্যান হিসেবে যদি ডোনাল্ড ট্রাম্প থাকেন, আর কে কে থাকতে পারেন? তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, ওনার নাম নেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ওনাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু এখানে আপত্তিটা তুলেছেন কে? আপত্তিটা তুলেছেন হচ্ছে আমাদের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দলের নাম কি? লিকুদ পার্টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এখনো কোনো এমসিকিউতে আসেনি, বিসিএস এর কোনো এমসিকিউতে আসেনি, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ লিকুদ পার্টি এটা এখন পর্যন্ত ইসরায়েলের সবচেয়ে বেশি সময় ধরে থাকা রাজনৈতিক দল, বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। এটা অবশ্যই জেনে রাখবেন। নেতানিয়াহুর আপত্তিটা কোথায়? ওনার আপত্তিটা হচ্ছে, উনি বলেছেন ইসরায়েলের সাথে কোনো সমন্বয় ছাড়াই বোর্ড অফ পিসের অধীন গাজার অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হয়েছে, যেটা
ইসরায়েলি নীতির পরিপন্থী। আর এই জন্য তিনি কি বলেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিজ এক্সিলেন্সি মার্কো রুবিও তার সাথে ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রীকে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আরো একটা বিষয় হচ্ছে, একটা তো বলেছে সমন্বয় ছাড়া, এটা একটা। আরেকটা পয়েন্ট কি, তুরস্কের ভূমিকা। এই যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, ওনাকে যে আমন্ত্রণ জানানো হয়েছে, এটা নিয়েও তার একটা কনফিউশন হয়ে, এটা নিয়েও হচ্ছে ওনার একটা আপত্তি আছে। এখন দেখেন, অক্টোবরে ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ শুরু হলো, খুব ভালো কথা। অক্টোবরে কবে শুরু হলো? 2023 সালের 7 অক্টোবর। হামাস কি করলো? অপারেশন আল আকসা ফ্লাড, এই একটা অপারেশন, যার ফলশ্রুতিতে 8 অক্টোবর ইসরায়েল আবার রিটালিয়েশন করলো, পাল্টা আক্রমণ করলো, অপারেশন আয়রন সোর্স। দুইটা অপারেশনের নামই ইম্পর্টেন্ট, যে কোনো সময় আসতে পারে। তাহলে আর কি কি দল আছে ইসরায়েলে? বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি, অর্থমন্ত্রীকে বেটজালেল স্মোটরিচ, এবং ইসরায়েলের যে অর্থমন্ত্রী তার দলটা হচ্ছে রিলিজিয়াস জায়নিস্ট পার্টি, উনি কিন্তু লিকুদ পার্টির না। এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রীকে ইটামার বেন গাভির জিউইশ পাওয়ার পার্টি। তাহলে দেখেন কয়টা পার্টির নাম আমরা পেলাম, লিকুদ পার্টি, রিলিজিয়াস জায়নিস্ট পার্টি, জিউইশ পাওয়ার পার্টি জেপিপি। শান্তি পরিষদে এরদোয়ান ও সিসিকে চান ট্রাম্প। এখন শান্তি পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্যদের নাম ঘোষণা করেছেন হোয়াইট হাউস। এই পুরো প্যারাটা হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। কে কে আছে? মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূতকে স্টিভ হুইটকফ, উনি কি সংক্রান্ত? ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। উনি হচ্ছেন, পুরোটা দেখা যাচ্ছে, ওকে ফাইন, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত। সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী টনি ব্লেয়ার, আচ্ছা প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার উনি থাকার কারণে কিন্তু এটাকে নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ ইরাকের যে গণহত্যা সাদ্দাম হোসেনের সময়ে, তখনও কিন্তু তিনি কিন্তু সেটার দায়িত্বে ছিলেন। তো এখন অনেকেই আশঙ্কা করছেন যে গাজাতেও এরকম একটা ম্যাসাকার আবার হবে কিনা। ট্রাম্পের জামাতাকে জ্যারেড কুশনার, মার্কিন ধনকুবের মার্ক কুরান, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উনি সম্ভবত আমাদের বিশ্ব ব্যাংকের 13 বা 14তম প্রেসিডেন্ট, আপনারা একটু তমটা দেখে নেবেন। জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক দূতকে নিকোলাই স্লাদেনভ, সাবেক দূত, বর্তমানে না, কাজেই এটা নাও আসতে পারে। নেক্সট, এখন চলে আসেন ট্রাম্পের শুল্ক ইউরোপকে বিভক্ত করার কৌশল। ওকে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আরোহণ করেছেন কবে? 2025 সালের 20 জানুয়ারি। অলরাইট, এবং সেখানে ক্ষমতায় আরোহণ করার পরেই উনি কয়েকটা কথা বারবার বলেছেন। এক, গ্রিনল্যান্ড উনি বারবার দখল করতে চেয়েছেন, এবং এটা কিন্তু প্রথমবারের জন্য না, গ্রিনল্যান্ড উনি দখল করতে চেয়েছেন দ্বিতীয়বারের জন্য। কারণ 2017-18 সালের সময় প্রথম যখন তিনি ক্ষমতায় আসেন, তখনও কিন্তু তিনি প্রথম দিকে গ্রিনল্যান্ড দখল করতে চেয়েছিলেন, কিন্তু সেটা তখন সম্ভব হয়নি। এখন উনি 8টা দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। গত বছর তো ওনার রেসিপ্রোকাল ট্যারিফ চালু হয়েছিলই, এখন আবার 8টা দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। কোন কোন দেশ? ইউকে, নরওয়ে এবং ইইউ এর 6টি সদস্য রাষ্ট্র। কি কি আছে? যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ডের উপর সব পণ্যের উপর 10% শুল্ক আরোপের ঘোষণা দেন। কবে কার্যকর হবে? কার্যকর হবে হচ্ছে 1 ফেব্রুয়ারি। এবং এই 10% এটা কিন্তু ফাইনাল না, এটাকে আবার বাড়ানো হবে। বাড়িয়ে কত পার্সেন্ট করা হবে? এটাকে বাড়িয়ে আবার 25% করানো হবে। এবং যদি এই 8টা দেশ আমেরিকার সাথে আমেরিকার সাথে কোনো ধরনের চুক্তিতে না আসে, তাহলে এই শুল্কটা কন্টিনিউয়াস থাকবে। কি কারণে? ডেনমার্কের যে স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড, এইখানে এইটা দখল করার এইটা ডোনাল্ড ট্রাম্প যে সরাসরি দখল করবেন এটা কিন্তু উনি প্রথমে বলেননি। উনি বলেছেন যে উনি গ্রিনল্যান্ড কিনতে চান, কিন্তু ডেনমার্ক বারবার বলে দিয়েছে যে না, গ্রিনল্যান্ড কোনো বিক্রি করার মতো জিনিস না। গ্রিনল্যান্ডের যাবতীয় অধিকার এটা গ্রিনল্যান্ডের অধিবাসীদের হাতেই থাকবে। কিন্তু যেহেতু তারা বারবার বলেছেন যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য না, এবং ইউরোপের রাষ্ট্রগুলো এটার বিরোধিতা করছে, সেই কারণে তিনি এই শুল্ক আরোপ করতে চেয়েছেন এবং প্রয়োজনে বল প্রয়োগ করবেন তিনি। এখানে আরো একটা বিষয় কি, এখন ইউরোপীয় পার্লামেন্ট, ওর বক্তব্যটা কি? ইউরোপীয় পার্লামেন্টের, আমরা জানি ইউরোপিয়ান ইউনিয়ন
নতুন ভাবে জাগিয়ে উঠেছে। কিভাবে? ওদের দুটা রাজনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়নের। নাম্বার 1 ইপিপি, ইউরোপিয়ান পিপলস পার্টি, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ S&DS, সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্রেটস। ওরা কি বলেছে? এই চুক্তি তারা অনুমোদন করা তাদের পক্ষে সম্ভব না। কেন? নাম্বার 1 হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের সদস্যগুলোর কোনো বাণিজ্য চুক্তি নেই, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে ইইউ এর এভাবে কোনো আলাদা বাণিজ্য চুক্তি নাই। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে 10% শুল্ক আরোপ করবেন, কিসের ভিত্তিতে তিনি 10% শুল্ক অতিরিক্ত শুল্ক আরোপ করবেন, কিসের ভিত্তিতে তিনি 25% শুল্ক বৃদ্ধি করবেন, সেটার কিন্তু এভাবে কোনো ইইউ এর এমন কোনো বাণিজ্য চুক্তি নাই। এটা কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়। গত জুলাইয়ে একটা বাণিজ্য চুক্তি সই করা হয়েছিল, কিন্তু সইটা আসলে কার্যকর করা হয়েছে কোথায়? ইউএসএ কিন্তু এটাকে কার্যকর করেছে, ইউরোপীয় ইউনিয়ন কিন্তু এটাকে অনুমোদনই করে নাই। তো এটা নিয়েই তো এই কারণে বলছে যে ট্রাম্পের শুল্ক ইউরোপকে বিভক্ত করার কৌশল। কিভাবে? এখন শুল্কের ফাঁদে পড়ে কিছু দেশ হয়তো বাধ্য হয়ে এখন আমেরিকার কাছে নত হতেও পারে। তারা হয়তো বলতে পারে যে হ্যাঁ, আমেরিকা গ্রিনল্যান্ড নিয়ে নিক। আবার এই 8টা রাষ্ট্র তারা আবার আমেরিকার এগেনস্টেও যেতে পারে। তো সেই হিসেবে ইউরোপে এখন আবার একটা ফাটল ধরার কিন্তু রিস্ক একটা দেখা দিয়েছে। আচ্ছা, আন্তর্জাতিকের সবগুলো ইম্পর্টেন্ট টপিকই আমাদের অলরেডি দেখা শেষ। 13 নম্বর বিজ্ঞাপন, 14 নম্বর বিনোদন, এখানেও কিছু নাই। 15 নম্বর কি? খেলাধুলা। আচ্ছা, মাঝে মাঝে বিনোদন এবং খেলাধুলা পাতাতেও কিছু ইম্পর্টেন্ট টপিক থাকে। আজকের পত্রিকায় বিনোদন এবং খেলাধুলা কোনোটাতে ইম্পর্টেন্ট কিছু নেই, এই জন্য আমি দুটো স্কিপ করে যাচ্ছি। 16 নম্বর। এখন 16 নম্বরে একটা আছে ইলন মাস্কের সম্পদ। এটা আপনারা পড়তে চাইলে পড়ে রাখতে পারেন যদি কেউ মাথায় রাখতে চান। প্রায় 80,000 কোটি ডলারের কাছাকাছি। এটা এত ইম্পর্টেন্ট না। যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভূমি সংকট। ভূমির সংকটে সমতলে ক্ষুদ্র জাতিগোষ্ঠী। ওকে, তাহলে চলেন এই টপিকটাতে আমরা এখন চলে যাই। এটাই আমাদের লাস্ট স্লাইড। ভূমির সংকটে সমতলে ক্ষুদ্র জাতিগোষ্ঠী। এখন দেখেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা নৃগোষ্ঠী বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্তা কতগুলো? বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্তা আছে আমাদের জনশুমারি অনুযায়ী 50টি ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে। এদের মধ্যে ম্যাক্সিমামই কোথায়? ম্যাক্সিমামই হচ্ছে পার্বত্য অঞ্চলে। তবে কিছু ক্ষুদ্র জাতিসত্তা কিন্তু সমতলেও অবস্থিত। কারা আছে? 1 রাজশাহীর কোল জাতিসত্তা, 2 মধুপুরের গারো, এবং 3 উপকূলের রাখাইন, উপকূল পটুয়াখালী এবং বরগুনা। এই তিনটাই কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় এমসিকিউতে কিন্তু এসেছে। এই জন্য এই তিনটা আমি ভালো করে মার্ক করে দিচ্ছি, আর এই আর্টিকেলে এই তিনটাই বলা আছে। নেক্সট, এখন ভূমিহীন বলা হচ্ছে 80%। কিসের ভিত্তিতে? উত্তর পশ্চিমাঞ্চলের 80% ক্ষুদ্র জাতিসত্তার মানুষ ভূমিহীন। বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের 97 ধারা অনুযায়ী, সরি মুছে দিচ্ছি, আমি এটা ছোট করে দিচ্ছি। 97 ধারা অনুযায়ী সমতলের ক্ষুদ্র জাতিসত্তার জমি হস্তান্তরে রাজস্ব কর্মকর্তার অনুমতি বাধ্যতামূলক, কিন্তু বাস্তবে এই আইন প্রয়োগ করা হয় না বলে জানান এএলআরডি নির্বাহী পরিচালক শামসুল হুদা। ওকে, এখন কথা হচ্ছে আমাদের সবার মনে কিন্তু এখন একটা কনফিউশন হয়ে যাওয়ার কথা যে এখনো কেন, আমরা তো জানি ভূমি কমিশন গঠন করা হয়েছে। কিসের ভূমি কমিশন গঠন করা হয়েছে? ভূমি কমিশন একটা গঠন করা হয়েছে ঠিকই, তবে সেটা কাদের জন্য? সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির আওতায়। দেখেন, 1997 সালের 2রা ডিসেম্বর যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করা হয়েছিল, তাদের জন্য একটা পৃথক একটা ভূমি কমিশন গঠন করা হয়েছিল। অর্থাৎ পার্বত্য অঞ্চলের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের জন্য ভূমি কমিশন আছে। কিন্তু সমতলের ওদের জন্য কিন্তু কোনো ভূমি কমিশন নাই। এক্স্যাক্টলি এই বিষয়টা এক্সপ্লেইন করার জন্যই কিন্তু আজকের এই পুরো আর্টিকেলটা আমি তুলে এনেছি। তাহলে দেখেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অনুযায়ী
পার্বত্য চট্টগ্রামে অর্থাৎ পার্বত্য অঞ্চলে, শুধু পার্বত্য চট্টগ্রাম না, পার্বত্য বা পাহাড়ি অঞ্চলে যত ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের সবার কিন্তু ভূমি কমিশন আছে, অর্থাৎ তাদের জমি জমা সংক্রান্ত যে কোনো সমস্যা হলে তারা ভূমি কমিশনে কিন্তু একটা অভিযোগ দায়ের করতে পারে। কিন্তু সমতলের যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী যারা আছে, কোল হোক, গারো হোক, রাখাইন হোক, তাদের কিন্তু এরকম কোনো ভূমি কমিশন নাই, এবং সেইটার জন্যই তাদের প্রায় 80% ভূমিহীন অবস্থায় বর্তমানে আছে। এবং এই কারণে কি বলা হয়েছে, বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের 97 ধারা, যেটা এখনো পর্যন্ত সেভাবে অ্যাপ্লাই করা হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা কিভাবে নিস্তার পেতে পারি? পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য যেমন ভূমি কমিশন গঠন করা হয়েছে, সেভাবে যদি সমতলের তাদের জন্য যদি একটা পৃথক ভূমি কমিশন গঠন করা হয়, তাহলে এই সমস্যাটা আমরা সমাধান করতে পারি। আচ্ছা, তো এইটা দিয়ে আমাদের আজকের টপিক এখন পর্যন্ত শেষ। আমাদের নেক্সট আর কোনো স্লাইড নেই। আশা করি এই পর্যন্ত আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে গিয়েছে, নিউজ পেপার কিভাবে পড়তে হবে। ওকে, আচ্ছা, এখন আমি তাহলে এই পর্যন্ত সবকিছু ক্লিয়ার আপনাদের? যদি কারো কোনো প্রবলেম থাকে আপনারা আমি একটু কমেন্টস গুলো নিয়ে নেই। কমেন্টস আছে কোনো কমেন্টস আসেনি? ওকে, ফাইন। তাহলে এখন আমি আপনাদেরকে লাস্ট একটা বিষয় দেখিয়ে দিচ্ছি। আমি আমার পিপিটিতে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট নিউজ পেপারের কথা বলেছিলাম। প্রথম আলো, যেটাতে অনেক বেশি নিউজ, এবং এটা আমি আজকে অলরেডি ডিসকাস করে দিয়েছি। সেকেন্ড হচ্ছে আমার দেশ, যেটা বাংলাদেশের রাজনীতি। আজকে খুব বেশি ইম্পর্টেন্ট টপিক পাইনি, এজন্য আমার দেশটা আমি ইনক্লুড করিনি। এবং ডেইলি স্টার, ইম্পর্টেন্ট ফর ইংলিশ রিটেন এক্সাম, এবং এই জিনিসটা আমাদের ট্রান্সলেশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন বিষয় হচ্ছে যে আমাদের অনেকের পক্ষেই কিন্তু প্রথম আলো, আমার দেশ, ডেইলি স্টার একদিনে 3টা নিউজ পেপার কন্টিনিউ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা প্রথম আলো এটা হার্ড কপি রেখে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, এটা হার্ড কপি রেখে আমার দেশ এবং ডেইলি স্টার এই 2টা সফট কপি আপনারা রাখতে পারেন। তবে আমার পার্সোনাল, আমি বলবো যে ডেইলি স্টার হোক বা যে কোনো কিছুই হোক, যে কোনো একটা ইংলিশ নিউজ পেপার আপনারা ডেইলি 15 মিনিটস, মিনিমাম 15 মিনিট আপনারা অবশ্যই 15 মিনিট অবশ্যই আপনারা কোনো একটা ইংলিশ নিউজ পেপারের পিছনে অবশ্যই আপনারা টাইম দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, নিউজ পেপারে একটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিউজ পেপার থেকে আমরা ট্রান্সলেশন প্র্যাকটিস করি। ট্রান্সলেশনটা আমরা প্র্যাকটিস করব কিভাবে, এখন সেই জিনিসটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটাই লাস্ট। ট্রান্সলেশন প্র্যাকটিস, এটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, মতামতের পার্টে চলে যাই। আজকে যে টপিকটা আমি সবচেয়ে বেশি সময় নিয়ে আলোচনা করেছি, সেটাতেই আমি আবার চলে যাচ্ছি। মতামত শুধু সুষ্ঠু নির্বাচনী নয়, অর্থনৈতিক শৃঙ্খলাও ফেরাতে হবে। ধরেন যে এই জিনিসটাকে, এই আর্টিকেলটা নিয়ে আমি আজকে বসলাম, আজকে আমি এটা ট্রান্সলেট করব, ট্রান্সলেশন পড়ব। তো নিজে এটা দেখে দেখে কিছুটা পার্ট ট্রান্সলেট করার পর আমি তো নিজেকে মিলাবো ট্রান্সলেশনটা, যে আমার ট্রান্সলেশনটা কতখানি কারেক্ট হয়েছে। তখন আমি কিভাবে সেটা মিলাবো? তখন আপনারা এই 3 বাটনে চলে যাবেন। 3 বাটনে চলে গিয়ে এখানে যাবেন ট্রান্সলেট। ট্রান্সলেটে কি আসবে? ইংলিশ। ব্যাস, আপনাদের ইংলিশ পার্টটা কিন্তু অপিনিয়ন চলে আসলো। এবং একইভাবে ডেইলি স্টারের সাধারণত ডেইলি স্টার বা বাংলাদেশের যত ইংলিশ ভার্সনের নিউজ পেপার আছে, সেগুলোতে নিউজ সাধারণত বাংলা ভার্সনের নিউজ পেপারের চাইতে একটু কম হয়ে, নিউজ সাধারণত একটু কম থাকে। তো আপনারা তখন যে কাজটা করতে পারেন, প্রথম আলো বা আমার দেশ বা এভাবে যে কোনো বাংলা নিউজ পেপার আপনারা বাংলা পার্টটা দেখে ইংলিশটা এভাবে সেখান থেকে দেখে নিতে পারেন। আই হোপ এই জিনিসটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। তো আর এভাবে পড়লে আপনাদের একই সাথে বাংলা ইংলিশ 2টা ক্লাস, একই সাথে আপনাদের বাংলা ইংলিশ 2টা টপিক আপনাদের একই সাথে, শুধু ট্রান্সলেশন না, রচনা, এসে, এভরিথিং খুব ভালোভাবে কভার হয়ে যাবে। এবং 2টো ভার্সনে আপনাদের পড়াশোনা খুব ইজি হয়ে যাবে। সেটা শুধু বিসিএস না, প্রাইমারি হোক, ব্যাংক হোক বা অন্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে আশা করি। তো আমি আজকের ক্লাসে যথাসম্ভব চেষ্টা করেছি আমার প্রেজেন্টেশন দিয়ে আপনাদেরকে যথাসম্ভব সাহায্য করার। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর